আমার খালা থাকতেন গাইবান্ধার এক জেলায়। তার পাশের বাড়িতে থাকতেন একজন ভদ্রলোক, নাম সাইদুর, মানে সাইদুরই হবে সম্ভবত, উনি যেভাবে লিখেছেন সাইদুর, আমি নাম প্রথমে নিলাম সাইদুর। তিনি 10টি মেয়েকে বিয়ে করেছিলেন। তার প্রথম বউটি তার নামে কেস করে দিয়েছিলেন। মানে নিরুপায় হয়ে তিনি রাত 3টার দিকে মোট 3টার দিকে মদ খেয়ে তারপরে কি বলছেন যে তাকে টাকা হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে পৌঁছান রেল লাইনের কাছে। তার কাছে ছিল একটি স্টিলের রড। গায়ের থেকে শার্ট খুলে মাথায় দেন। মাথা রেল লাইনের ওপর দিয়ে একেবারে সোজা হয়ে 2 রেল ট্র্যাকারের মধ্যে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান। ওই রেল লাইন দিয়ে রোজ ভোর 5:30 একটা ট্রেন পার হতো এবং তিনি ওইখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন যখন ট্রেন আসে এবং তার গলার ওপর দিয়ে মাথা ও শরীরকে আলাদা করে দেয়, তার শরীরকে 3 খণ্ড করে দেয়। আমার খালার মেয়ের বিয়ে ছিল সেই ভোরে। বিয়ে হওয়ার পর সবাই এই কাণ্ড শুনে লাশ দেখতে গেছেন। আমার খালা এসে দেখেন যে পুলিশ লাশের কাছ থেকে গ্রামের লোকদেরকে দূরে রাখার চেষ্টা করছিল এবং পুলিশ শরীরের সব টুকরোগুলো একখানে করে একটা ব্যাগে ঢুকিয়েছিল। সবার আগে মাথাটা ঢুকানো হয়েছিল, তারপর থানায় পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয় সেই লাশটিকে। এক রিকশাওয়ালা সারাদিন রিকশা চালিয়ে যখন রেল লাইনে রাত 9টার দিকে যান, তিনি তখন এক মেয়েকে দেখেন। রিকশাওয়ালা সাইদুরের কথা শোনেনি। মেয়েটি রাতে একা রেল লাইন ক্রস করতে ভয় করছিল এই কাহিনী শুনে, এবং সেই জন্য সে রিকশাওয়ালা বলেন যে রেল লাইনটি পার করে দিতে। রিকশাওয়ালাকে সেই মেয়েটি বলে আর কি। মেয়েটিকে লাইন ক্রস করার পর লাইন ক্রস করানোর পর বাড়িতে পৌঁছে দিলেন সেই রিকশাওয়ালা ভদ্রলোক, এবং তিনি আবার রিকশা নিয়ে লাইন ক্রস করেন, কারণ তার বাড়ি রেল লাইনের উল্টা পারে ছিল। যখন লাইন ক্রস করলো, পাশের লাইন নিচে দিয়ে দেখেন যে সাইদুরের দেহহীন মাথা পড়ে আছে। কিন্তু পুলিশ তো আগে সবকিছু নিয়ে গিয়েছিল। রিকশাওয়ালা সাহস করে রিকশা থেকে নেমে মাথাটি ধরতে যায়। যখন তিনি স্পর্শ করতে গিয়েছিল সেই মাথাটি ধরতে গেলেন, তখন মাথাটি প্রথমে যেটা করলো সেটা হচ্ছে গড়িয়ে চলে যেতে শুরু করলো, এবং যখন তিনি আরো কাছে গেলেন এবং মাথাটি নিচু হয়ে দেখার চেষ্টা করলেন, তখন দেখলেন যে চিৎকার করছে সেই মাথাটি চিৎকার করছে, এবং ভয়ে তিনি রিকশা নিয়ে যখন যে কোনো ভাবেই হোক বাসায় ফিরেন, এবং বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা বলেননি। রাত কোনোভাবে কাটিয়ে তার পরের দিন হুজুর নিয়ে আসা হয়। অনেক ঝাড়ফুঁক করা হয়। তাবিজ দেওয়ার পর রিকশাওয়ালাটি সব কথা বলে দেয়, এবং এখন ওই রেল লাইনের পাশে সন্ধ্যা হওয়ার পর কেউ যায় না। রেল লাইনের আশেপাশের বাড়িতে লোকেরা সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ রাত হলে সাইদুর পাথর দিয়ে বাড়িতে ঢিল মারতে থাকে। হ্যালো এভরিবডি, আমি ডক্টর সাইম ময়মনসিংহ থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই তাহলে। রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি পেশায় একজন ডাক্তার, তো পেশার সূত্রেই বিভিন্ন প্রাইভেট হসপিটালে আমাদেরকে জব করতে হয়, বাই টার্ন আমরা জব করি। আমি এখন ব্রাহ্মণবাড়িয়ার ল্যাবেট হসপিটালে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত আছি। বেসিক্যালি রাসেল ভাই, আমি জিনভূত অলমোস্ট সব সুপারন্যাচারাল পাওয়ার এতটা বিলিভ করি, আবার করিও না। যদি করতেই হয় তাহলে আমাদের আসলে প্রফেশনে থাকা হয় না, থাকা চলে না, কিন্তু তবুও করতে হয়, কারণ আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্ম আমার, সেজন্য। বাট এখন পর্যন্ত আমি ওটাকে মনের মতো আনতে পারিনি, কারণ আমার মধ্যে ব্যাপারগুলো আগে কখনো ঘটেনি। তারপরে আপনি বলতে যাচ্ছেন যে স্টিল আপনি এখনো অতটা বিশ্বাস করেন না? স্টিল আমি 1.5 মাস আগ পর্যন্ত ব্যাপারটা বিলিভ করতাম যে এরকম হয়তো বা হয়, আবার হয়ও না। আচ্ছা, বাট গত 1.5 মাস আগে থেকে যা হয়ে গেল আমার মাঝখানে, আমার লাইফে যা হয়ে গেল, এরপর থেকে আসলে এটাকে ভুলে থাকার কোনো উপায় নেই। আচ্ছা, কি হয়েছিল বলেন, আমরা শুরু থেকে আসি।
শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকেই চিন্তা করে বলছি যে আপনি কোনো হসপিটালের নাম বলবেন না, বলতে চাচ্ছি। মানে বিভিন্ন হসপিটাল আপনাকে কাজ করতে হয় এবং কোনো হসপিটালের নাম আপনি এখানে উল্লেখ করবেন না। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম মাস দেড়েক আগের কথা। আমি তখন যে হসপিটালে ডিউটি করতাম সেটি একটা ক্লু দেওয়া যায়, সেটি পাহাড়ি এলাকা ছিল এবং চা বাগান সম্মিলিত একটা এলাকা ছিল। আশপাশে শুধু চা বাগান ছিল, মাঝখানে একটা হসপিটাল। খুব বেশি একটা মানে জাঁকজমকপূর্ণ না। আমি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তো হসপিটালটার আউটলুকিংটা এমন ছিল যে রাত 8-9টার পর থেকে দেখা যেত সবকিছু একদম শুনশান হয়ে যেত। খুব প্রয়োজন না পড়লে কেউ বের হতে চাইতো না, কিংবা কেউ বের হতো না। আচ্ছা, দূরে একটা মসজিদ ছিল, তো দু একজন মুসল্লি সেখানে নামাজ পড়তেন, এই দেখা যেত। তো ঘটনাটা যেদিন ঘটে, আরো মাস দেড়েক আগের ঘটনা সেটা। আমি রাতের বেলায় অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের রাউন্ড দিয়ে শেষ করে আমার রুমে এসে রেস্ট নিচ্ছি। আমার ওয়াইফের সাথে কথা বলে রেস্ট নিচ্ছি। আচ্ছা, একটু টিভি দেখতে ইচ্ছে করলো। টিভি দেখে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই। আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আনুমানিক 3টা অথবা 4টার দিকে, যেটা আমি পরবর্তীতে আন্দাজ করে বললাম ব্যাপারটা, আমি নট শিওর যে 3টা না 4টা, হঠাৎ করে একটা সিস্টার আমাকে বাহির থেকে নক করে বলল, স্যার ইমার্জেন্সি একটা বাচ্চা পেশেন্ট আছে, একটু কাইন্ডলি একটু আউটডোরে আসবেন। আমি তাকে ডাকে রেসপন্স দিয়ে বললাম, ওকে সিস্টার তুমি পেশেন্টকে আউটডোরে রাখো, আমি আসছি বলে আমি ফ্রেশ হয়ে তার রুম থেকে বের হলাম। বের হয়ে অ্যাজ ইউজুয়াল রুমে আসলাম। আসার পর চোখে একটু ঘুম তন্দ্রা কাজ করছে। তবু চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা পেশেন্ট সেহেতু একটু ভালোভাবে যাওয়া উচিত। আমি একদম ফুললি ফ্রেশ হয়ে চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা-4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে রাত 3টা-4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। তো ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছি। তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি। তা আমি সেইটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পরে বাচ্চা হয়, বাচ্চার কোনো প্রবলেম হলে মা আশপাশে মানুষজন খুব কান্নাকাটি করে, সেটাই বিলিভ করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটা মধ্যে কোন রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বললো যে আপনার যদি কোনো মানে মহিলাটাকে আমাকে বলছে যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথেই একটা ছোট ফার্মেসি থাকে, যেখান থেকে আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো প্লাস অন্য কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং অন সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত, সবকিছু। তো আমি বাচ্চাটার মুখটা ঢাকা ছিল,
মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল, তো মুখটা কিছু ঢেকে ছিল। তো আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেথো দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, সেটা আমার ভুল ধারণা ছিল, অ্যাকচুয়ালি কোনো বিট নাই। আমি কনফার্ম করলাম, আমার পকেট থেকে টর্চ বের করে আমরা চোখে ধরি। চোখে ধরলে পিপলের রেসপন্স যেটা আসে, সেটা রেসপন্স দেখে আমরা বুঝি যে আসলে সে লাইভ নাকি মারা গেছে। ভায়াবিলিটির কোনো সাইনই তার মধ্যে আমি পাচ্ছিলাম না, ইভেন তার পিপল গুলো একদম ডাইলেটেড ছিল, যেটা মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারি। তখন আমি মোটামুটি শিওর যে বাচ্চা মারা গেছে এটা। তো আমি আবার মুখটা ঢেকে ডেথ সার্টিফিকেট বের করছি, জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে বাচ্চাটাকে বলবো যে নিয়ে চলে যান, সদর হাসপাতাল নিয়ে যান বা অন্য কোথাও নিয়ে যান, হয়তো বা যেভাবে ম্যানেজ করা যায় বাচ্চার মাকে। আবার এদিকে রাগ করছি, মহিলাটাও আসছে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্সও আসছে না, ওয়ার্ড মাস্টারের কোনো খোঁজ নাই, কেউ সাথে কেউ নাই, জাস্ট আমি একটা বাচ্চা নিয়ে বসে আছি, জানালাটা খোলা, বাতাস বইছে, বাহির দিয়ে বাতাস আসতেছে। মানে আমি বুঝতে পারছিলাম না যে এরপরও যে কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি এইটা মানে বুঝে ওঠার আগে আমি জাস্ট বসে বাচ্চাটাকে মুখটা যখন দেখলাম, আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সে কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো কেউ বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটা চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, স্টিল বাচ্চাটার পিপল ডায়ালেটেড, নো কার্ডিয়াক বিট। আমি বাচ্চাটা কার্ডিয়াক বিট আবার দেখার চেষ্টা করলাম, যেই দেখতে গেলাম বাচ্চাটা আবার হাত চেপে বসলো। ওই ছোট বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে, আবার মারাও গেছে। চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে কি করব। আমি জোর খাটানোর চেষ্টা করলাম। আমি যখন উঠে পড়লাম চেয়ার থেকে, সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি চিৎকার দিলাম, মনে হচ্ছিলাম চিৎকার দিতে পারছি না, তাও আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, অদ্ভুত ভাবে তাকিয়ে। এটা আমি এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তাকিয়ে সে আমার দিকে হাসছিল। আমি এর 4-5 মিনিট আমি বাচ্চাটার সাথে ধস্তাধস্তি করার মতো একটা অবস্থা। আমি খুব চেষ্টা করে ছোটাতে যাচ্ছি, কিন্তু বাচ্চাটা আরো বেশি প্রেসার ক্রিয়েট করছে আমার উপরে। এদিকে আমি চিল্লাচিল্লি করছি, আমি চিৎকার করছি যে কেউ আছে কিনা, কেউ আছে থাকলে আমাকে হেল্প করো, আমি প্রবলেমে পড়েছি। বাট কোন রকম কোন রেসপন্স আমি আশপাশ থেকে পাইনি তখন। তো যেটা হলো, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুনতে পেলাম আমি। যখনই ফজরের আজানটা শুনতে পেলাম, আস্তে আস্তে দেখলাম বাচ্চাটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে আবার। সে যতটুকু অ্যাক্টিভ ছিল সে এতটা এখন আর না, অ্যাক্টিভ না। হ্যাঁ, যখনই আল্লাহু আকবার বলে টান দিল ফজরের আজান, তখন থেকেই বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন আমার তখন মনে হচ্ছিল, আমার মা তখন মা বলতো যে কোনো প্রবলেম হোক, আজানের পরে কোনো প্রবলেম গুলো অশরীরী কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে। ফজরের আজানের পরে আর এক্সিস্টেন্স থাকে না। তো আমি সেটা বিলিভ আমার মাথায় তখন কাজ করছিল। আমি ওয়েট করছিলাম যে ফজরের আজান আরেকটু হোক, টোটালটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয়। যখন আমার আজানটা শেষ হয়ে গেল, বাচ্চাটাও আস্তে আস্তে হাত ছেড়ে দিল আমার হাত। আর সঙ্গে সঙ্গে বের হয়ে আউটডোরের বাহির থেকে লক করে দিলাম, যাতে যে ঘটনাটা যে সত্যি এটা বোঝানোর জন্য।
আমি ওর সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ কি নাই হাসপাতাল, আমি একাই শুধু হাসপাতাল ডিউটি করছি। আমার কথা শুনে দু একজন পেশেন্টের লোকজন উঠলো, তারা যারা সকালে মেইনলি উঠে তারা উঠলো, দারোয়ান উঠলো। উঠার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কই ছিলে এতক্ষণ, আমি যে এতক্ষণ ডাকাডাকি করছি তোমরা কই ছিলে, আর দেখো ভেতরে কি হচ্ছে। আমাকে একটা এই পুরো ঘটনাটা মোটামুটি বলে আমি বললাম ভেতরে দেখো একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার হাত ধরে ফেলেছিল, বাচ্চাটা এরকম করেছে। তখন তারা ঢুকলো, আমিও ঢুকলাম, বাট বিলিভ করবেন কিনা রাসেল ভাই আমি জানি না, বাচ্চাটা ছিল না সেখানে। আচ্ছা, শুধুমাত্র টাওয়েলটা পড়েছিল, যেটা দিয়ে বাচ্চাটাকে মোড়ানো ছিল, শুধু টাওয়েলটা পড়েছিল। তারা সাথে সাথে এইটুকু বিলিভ করতে পেরেছে যে সামথিং হ্যাপেন্স হিয়ার। সেটাই, একটা টাওয়েলটা যে বাইরের একটা কিছু। হ্যাঁ, তো এরপরে এটা নিয়ে আমি বললাম যে খুব বেশি আর এখন আর মাতামাতি করা, ওই মাটা তো আর ফিরে নাই, সকাল হয়ে যাক। মাকে তো আমি যে ওষুধ লিখে দিলাম সেই কাগজ তো নাই, মাও নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলছে স্যার আমি তো আজকে সারা রাতের মধ্যে একটা পেশেন্ট আউটডোর দিয়ে ঢুকাই নেই, গেট তো লক ছিল, কেজি গেট লক করা ছিল। তাহলে সিস্টার যে আমাকে ডাকলো, স্যার ওই সিস্টারের তো ডিউটি, আজকে ব্রাদারের ডিউটি। ও আচ্ছা, এটা একটা বড় একটা টুইস্টের জায়গা। তো এরপর আমার বোঝা কিছু বাকি রইল না। আমি জাস্ট ওই রাতে কোনো ভাবে কষ্ট করে জাস্ট ফর্সা হওয়ার পর থেকে যে ঘটনাটা হলো, ভোর 7টা থেকে আমার 103, 4, 2 এইভাবে জ্বর শুরু হয়ে গেল। আপনার জ্বর, আমি মুভ করতে পারছি না, প্রচন্ড রকমের জ্বর। এবং 2-3 দিন আমি এরকম জ্বরে ভুগলাম। তারপর আমাকে ওখানকার মসজিদে ইমাম হুজুর সাহেবের সাথে দেখা হলো আমার। তো ওনাকে আমি বললাম, ঘটনাটা খুলে বললাম। তো বলছে যে স্যার আমি তো আসলে আপনি আসছেন, আপনার কাছে আসা হয় নাই, এখানে যারাই আসেন তাদের সাথে আমি একটু দেখা করে যাই, এখানে একটু প্রবলেম আছে। এই বিল্ডিংটাতে আগে, এই হসপিটালটা পরে বানানো হয়েছে, বাট এই বিল্ডিংটাতে আগে যারা ছিল সামহাও একজন মহিলা ছিলেন, তার উনি মানে সেকেন্ড ম্যারেজ করার জন্য তার প্রথম আগের স্বামীর যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা, এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছুটা প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এর 2-3 দিন পরে আমি ওখান থেকে চাকরিটা ছেড়ে দেন, নিশ্চয়ই ছেড়ে দিয়ে চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোনো ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট পরে আসে এখানে থাকা হয় না। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হয়েছে, হতেই পারে, সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে পারছি না। সেটাই। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি বলেছি যে এরকম ঘটনা আরো আছে, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমি বেশ কিছু SMS দেখতে পাচ্ছি, সেই SMS গুলো পড়বো। শোভন আমাকে SMS করেছেন ময়মনসিং থেকে এবং লিখেছেন, সায়েম ভাই কেমন আছো। তিনি এই স্টোরিটা অনেক এনজয় করেছেন, সেটাও লিখেছেন আমাদেরকে। জুয়েল লিখেছেন, অসাম একটা স্টোরি, অসাম। আমাকে লিখেছেন মামুন, এবং তিনি লিখেছেন যাত্রাবাড়ি থেকে যে অনেক ভয় করছে। 10 মার্চ হচ্ছে তার বার্থডে, নামটা লেখেননি তিনি। যুব আমাদের লিখেছেন, SMS করেছেন নাজমুল আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন ফারহান বংশাল থেকে, নয়ন সিলেট থেকে SMS করেছেন আমাকে, এবং আমাকে SMS করেছেন বর্ণ মানিকগঞ্জ থেকে, এবং তিনিও তার ওয়াইফ, 2 ভাগ্নে, 2 দুলাভাই সবাই মিলে একসঙ্গে শুনছেন। পরাগ লিখেছেন আমাদেরকে, SMS করেছেন আসিফ খান রাজশাহী কলেজ থেকে, SMS করেছেন আজকের ভূত FM জোশ জোশ জোশ, তাই লিখেছেন আমাকে। চিন্তিত ভূত SMS করেছেন ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি, এবং তারও অনেক পছন্দ হয়েছে, তিনি সেটা বুঝিয়েছেন। রাব্বি ইমন আমাদের লিখেছেন আকিজ কলেজ যশোর থেকে। এছাড়াও অয়ন আমাদের বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে সজীব খুলনা সিটি কলেজ থেকে।
এবং তিনি বলেছেন যে তিনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, তারপরও ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু একটু নিজের যত্ন নেবেন এবং ডাক্তার যেটা বলে সেটা সেইভাবে চলার চেষ্টা করবেন। শাহিদুল আমাকে SMS করেছেন নাটোর থেকে এবং আমাদেরকে SMS করেছেন সাইমা, মিতু, ঐশী, শরীফ দাদা, তারপরে শরীফ ভাই, শুভ চাচু, সবাই মিলে ভূত এফএম শুনছেন। SK রনি শরীরাখা থেকে আবারও SMS করেছেন। এছাড়া আমাদেরকে মুন্না SMS করেছেন এবং তিনি বলছেন ভাইয়া আমি খুলনা থেকে ঢাকায় আসছি এবং আজকে এক ফ্রেন্ড ইতুর জন্মদিন ছিল, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। কালাভূত আমাদের SMS করেছেন কাঞ্চন, SMS করেছেন বৈশাখ, আমাদেরকে SMS করেছেন সজল, KS অন্তর, এছাড়াও মেধা, সৈনিক সহ আরো অনেকে। আমি বলবো যে ভূত এফএম যারা SMS করতে চান তারা আপনার মোবাইল, এয়ারটেল মোবাইল থেকে অথবা অন্য যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি কথা দিচ্ছি যে আজকে আপনাদের রাতের ঘুম হারাম করতে ভূত এফএম আপনার সাথেই থাকবে এবং আজকে রাতের ঘুম হারাম হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাই। আমাদের আরেকজন ভাইয়া আছেন, আপনার নামটা একটু বলবেন না ওখানে? হ্যাঁ, আপনার নামটা বলেন প্লিজ। লিসেনার্স, আই এম আরিফ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনা শুরু যেখান থেকে, সেদিন আমি বাসায় সম্ভবত ক্রাম খেলতেছিলাম ঘরে বসে। তো সময়টা হচ্ছে ঠিক মাগরিবের সময়। তখন আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই হঠাৎ করে। তো আম্মাকে বলি যে আম্মা কোথা থেকে শব্দটা আসতেছে, আমি একটু দেখে আসি বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। দেখি যে সেই গলির দিকে অনেক মানুষ ছুটছে। তো আমিও চলে যাই। ঠিক আমার দুইটা বাড়ির পিছনেই সে বাড়িটা। তো আমি চলে যাই। সেখানে গিয়ে যেটা আমি দেখতে পাই, সেই ঘর ছিল দুইটা, তাদের ঘর দুইটা অন্ধকার, কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না ঘর দুইটাতে। সমস্যা সেটা হচ্ছে সবাই বাইরে। তো ঘটনা যেটা আমি দেখলাম, আমি দাঁড়িয়ে থেকে কোথা থেকে এক তালা ছুঁড়ে এসে পড়লো এক মেয়ের মাথার ভিতরে, মাথা ফেটে গেল। এরপর ফুলদানিটা ছিল টেলিভিশনের উপর, ওই ঘরে কেউ ছিল না, ফুলদানিটা চলে আসলো তার মাথার উপর, আরেকজনের মাথার উপর। এভাবে করে একে একে ঘর থেকে জিনিস বের হচ্ছে। ওই বাসায় যতগুলো মেয়ে ছিল যারা অন্যান্য ঘর থেকে বের হয়, তাদের গায়ে আঘাত চলে আসে। সেই ঘর থেকে প্লেট চলে আসে, তালা, ফুলদানি একটার পর একটা চলে আসতেছে, কিন্তু ঘরে কেউই নেই। তো ঘটনা শুরু হচ্ছে দুপুর থেকে যেটা শুরু হচ্ছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। ঘরে কেউ ছিল না। এই সমস্যার জন্য হঠাৎ করে শব্দ শুনে এক গেট লাগানো, একটা ঘর অফ ছিল, আরেক ঘরে ছিল আমার দাদি এবং তার মেয়ে গল্প করতেছিল। তো হঠাৎ করে শুনলো যে সেই পাশের ঘর থেকে ভাঙাচোরার শব্দ আসতেছে, গ্লাস ভাঙার। তো হঠাৎ করে দাদি ফুপুকে বলল যে ওই ঘরে কি বিড়াল ঢুকছে নাকি? বলল যে না তো মা, জানালা অফ করা, বিড়াল ঢুকবে কেন? পরে হঠাৎ করে ঘরে ঢুকে দেখলো যে কিছু নেই, কোনো বিড়াল টিড়াল কিছু নেই, জানালা লাগানো, গেট লাগানো। গেটের নিচে যদি ফাঁকাও থাকতো তাহলে চান্স ছিল বিড়াল ঢুকার, কিন্তু সেখানে রাসেল ভাইয়া বিড়াল ঢুকার মতো কোনো স্কোপ নেই। তো সেখানে গ্লাস, সুকেসের গ্লাস, ড্রেসিং টেবিলের গ্লাস, স্টিল আলমারি গ্লাস, যে মিররটা থাকে স্টিল আলমারির বা পাশে, তো কোনো গ্লাস ভালো নেই, সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর সেই সুকেসের ভিতর যে কাপড়ির সেটগুলো ছিল, জগ ছিল, কিছুই ভালো নেই, সব গুঁড়ো হয়ে গেছে। তো হঠাৎ করে শুরু হলো যখন নাকি মাগরিবের সময়টা হয়ে গেল, তার আগে বলে রাখা ভালো যে দুপুর দিকে ওই অবস্থা দেখে দাদাকে খবর দেওয়া হয়েছে। সে গ্যারেজ থেকে চলে আসছে, এসে সেই যারা নাকি ভূত টুত এইগুলো আর কি, আমি যেটা শুনছি আর কি, তাদেরকে নিয়ে আর কি কাজ টাজ করে, তাবিজ, তাদেরকে খবর দেওয়া হয়। সে একজন আসে, সে আসতে আসতে সময় হয়ে যায় মাগরিব। তো ওই সময় এসে উনি যেটা দেখতে পায়, বাড়িঘর একেবারে অন্ধকার, ঘরের ভিতর কেউ ঢুকতে পারতেছে না। অন্যান্য ঘর থেকে যে মেয়েরা বের হচ্ছে তাদের গায়ের উপর আঘাত হানতেছে একটার পর একটা। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, কোনো পুরুষের গায়ে কিছু হচ্ছে না।
পুরুষের গায়ে কোনো আঁচড় আসতেছে না, জাস্ট মেয়েদের ক্ষতিগুলো হচ্ছে। তো হঠাৎ করে সব মেয়েরা অ্যালার্ট হয়ে গেল আর ঘর থেকে বের হচ্ছে না। ওইটার পর তো রাসেল ভাইয়া তখন ওই লোকটাই এসে বলল যে আমার একটা গরুর হাড় লাগবে, গরুর হাড়। তখন ওই বাড়ির ছোট ছেলেটা বাজার থেকে গিয়ে একটা গরুর হাড় নিয়ে আসে, কসাইখানা থেকে আর কি। হাড়টা নিয়ে আসার পর ওজার হাতে দেয়। সে ওই হাড়টা নিয়ে কি করলো, কেরোসিন ঢেলে ওই হাড়টা পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পর ওইটার যে ছাইটা হলো সেটা পুরো বাড়িতে ছিটা দিল। ছিটা দেওয়ার পর দেখলো যে রিয়াকশন আরো বেড়ে গেছে, উল্টা ফল হয়ে গেল। এখন কেউ ঠিক থাকতে পারতেছে না যে এখান থেকে সেখান থেকে বাড়ির ছাদে যত ইটা ছিল, মানে ছাদের উপর একটা ইটও নেই। আচ্ছা, একটা ইটও নেই, ফুলের টব কিছুই নেই, সব ভেঙে চুরে একেবারে গুঁড়ো করে ফেলছে। তো এক পর্যায়ে সে ওজা ওই দাদাকে বলল যে আপনারা একটা কাজ করতে হবে প্রত্যেক দিন। কি কাজ? মাগরিবের সময় ঠিক আজান দিবে ভাব, ওই সময়টায় আপনি ছাদের উপর উঠে আপনাদের যে বাড়িটা যতটুকুর মধ্যে ওই ছাদের উপরে চারপাশে 4টা হাড়ির ভিতরে আগুন করে ওইটার ভিতর ধূপ দিবেন। এই কাজটা করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তখন যেটা হলো আর কি, ওই দাদা ছাদের উপর যখন হাড়িগুলো দিতে গেল তখন যা দেখতে পেল মানে তার কি বলার রাস্তা থাকে না। সে দেখতে পেল যে 3টা বাচ্চা, 2টা বাড়ির মাঝখানে যে একটা গলি হয়, মানে ওই গলিটা আর কি অফ, সেখানে কেউ যায় না। সেই গলিতে 3টা বাচ্চা দেখতে পায়। বাচ্চা 3টার এরকম অবস্থা, তাদের গায়ে কোনো কাপড় নেই, বড় বড় লোম। সেটা দেখে সে ওইখান থেকে কোন রকম চলে আসে। আর ঘটনা শুরু যেখান থেকে সেটা বলতেছি আমি, এটা ঘটনার শেষের দিকে। শুরুটা বলতেছি, তার একটা মাত্র মেয়ে আর 2টা ছেলে। তার মেয়ে প্রায় স্বপ্নে দেখতো ক্লাস 10 থেকে, মানে 10-এ যখন পড়ে আর কি, তখন থাকতে আর কি সে স্বপ্ন দেখতো যে তাকে বিয়ে করতে কেউ একজন নিষেধ করতেছে যে তুমি কখনো বিয়ে করবা না। এই স্বপ্ন কন্টিনিউ সে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে তার বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে তার মানে মন দেয়া নেয়া হয়ে যায়, তখন তার সাথে বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে তাদের একটা সন্তানও হয়। সন্তান হওয়ার পর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, সে বাচ্চাটাকে ঘরে একা রেখে কোথাও যেতে পারতো না। একদিন সে বাচ্চাটাকে ঘরে রেখে গিয়ে তার আম্মার সাথে কিচেনে কাজ করতেছিল। কাজ শেষে সে যখন ঘরে গিয়ে যেটা দেখলো, তার বাচ্চাটার মুখের এক পাশ দিয়ে ব্লাড ঝরতেছে। তো সে বুঝতে পারলো না যে ঘটনা কি। বাচ্চা মানুষ হয়তো নিজে নখ দিয়ে আঁচড় টাচড় দিছে মুখের ভিতরে, হয়তো রক্ত বের হচ্ছে, কিন্তু আঁচড়ের কোনো দাগও পেল না সেখানে। রক্তটা আসলো কোথা থেকে সে জায়গা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সেদিন চলে গেল। পরবর্তীতে আবার হলো সেই একই ঘটনা, বুঝতে পারলো না। তো 3য় দিন যে ঘটনাটা ঘটলো সেটা খুবই ভয়াবহ ঘটনা। সেদিন বাচ্চাটা প্রতিদিনের মতো সে বাচ্চার মা তার নানির সাথে আর কি, তার মা আর কি কাজ করতেছিল কিচেনে। বাচ্চাটা হঠাৎ করে জোরে চিৎকার করে উঠলো ঘর থেকে। তো সেটা শুনে বাচ্চার মা দৌড়ে গিয়ে দেখলো যে একটা পা তার জানালার বাইরে। এখন রাসেল ভাইয়া আমি বলবো যে 2 থেকে 3 মাসের বাচ্চা কি জানালার উপর পা উঠানো সম্ভব? না, সেটা তো সম্ভব না, কখনো সম্ভব না। তো ওই অবস্থায় দেখে বাচ্চার মা অবাক হয়ে গেল যে বাচ্চাটার পা জানালার বাইরে কেন। তো তার মাকে ডাক দিল ওই ঘর থেকে না বের হয়ে। তো বাচ্চাটার পা ওইখান থেকে বের করে নিয়ে আসলো, জানালা থেকে বের করে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। সাথে সাথে গিয়ে ওইখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আসলো। এরপর থেকে বাচ্চাকে কখনো একা ঘরে রেখে কোথাও যায় না। ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমাদের বেশ কিছু SMS চলে এসছে। অপু সিলেট থেকে আমাদের SMS করেছেন। আজকে প্রথম তিনি ভূত FM শুনছেন, খুব ভয় লাগছে, আশা করছি ভালো লাগবে। মেহেদি হাসান সজীব আমাদের তুতপাড়া খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বাট ভূত FM শুনছি, বাইক অবশ্যই সাবধানে চালাবেন। আমাদেরকে SP হামিদা SMS করেছেন। এছাড়া আমাদেরকে আবুল খায়ের SMS করেছেন, তিনি এবং তার ফ্রেন্ড হাসিবুর ভূত FM শুনছেন। মুসা চৌধুরী আমাদের SMS করেছেন সিলেট থেকে। হযরত আলী
কুমিল্লা থেকে SMS করেছেন। এছাড়াও আজাদ ও রুমু উত্তরা থেকে SMS করেছেন। আমাদেরকে সুজন গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন। আমাদেরকে এছাড়াও সৌরভ SMS করেছেন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকের ভূত FM ফাটাফাটি হচ্ছে, তিনি লিখেছেন। আমাদেরকে রাস্তার ভূত SMS করেছেন উত্তরা থেকে, যে SMS পড়ো না কেন? তো ভাই আপনার SMS পড়ে ফেলছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন। আজকে এতগুলো SMS করলাম, আপনি SMS পড়লেন না কেন? এই যে পড়ে ফেলছে এখন আপনার SMS। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সাইম ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে তিনি লিখেছেন যে স্টোরি শুনে সত্যি ঘুম হারাম হয়ে গেল। ঘুম হারাম হওয়ার এখনো বাকি আছে অনেক কিছু। আমরা আশা করছি যে একে একে থাকুন আমাদের সঙ্গে, একে একে আমরা সেই ঘটনাগুলো বলবো। ফেরদৌস সুমন আমাদের হেতেম খা সবজি পাড়া থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন, রাসেল ভাই, মাসুম ভাই, টেক সালাম। আর ডক্টর ভাই, আপনার গল্পটা ভেরি বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাদের সবার পক্ষ থেকে। তামিম শিহাব আমাদের SMS করেছেন সিলেট থেকে। শাওন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে আশিক, SMS করেছেন আমাদেরকে আরিফ ফ্রম উত্তরা। এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন MM কলেজ যশোর থেকে SMS করেছেন আমাদেরকে। আমরা চলে যাব আবারও আপনার কাছে, আপনার নামটা বলবেন, আরো একবার নামটা বলতে হবে। জি, আমি ডক্টর সায়েম বলছিলাম। জি সায়েম ভাই, আপনার পরের যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। ওকে, আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা, তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা, তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টেম ক্লাস হতো। তো কোনো এক সোমবার যার পরের দিন বন্ধ, তো বেসিক্যালি সব স্টুডেন্টরা চলে গেছে বাসায়। 2-1 জন আছে, তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো। একলা যাবো, একটা স্যারের কাছে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। তো আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের অ্যাসিস্ট্যান্স নিয়ে বাসে করে শহরে চলে আসে। তো লোকটাকে আমি ওই সময় আবছা দেখছিলাম, খুব সাদা সিধা একটা মানুষ, খুব আকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। তো এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে গেট আছে সেই গেটের সামনে নামলাম। নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে, আপনি এই ফাঁকে কাজটা শেষ করে ফেলেন। তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা, তবু আমি ইসলামা ওইটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম, আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা। সে কোন উত্তর দিল না, জাস্ট কাঁপতেছিল সে। আচ্ছা, চোখ দিয়ে পানি পড়ছিল লোকটার। আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, লাশ নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে একটা চাটাই দিয়ে মোড়ানো একটা লাশ।
একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে লাশটা ফেলে দেওয়া আছে, ফেলে রাখা ইয়েতে ভ্যান গাড়ির ওপরে। তো আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যার আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটাচড়া করি, সময়টা পার হোক। তো আমি ওই লাঞ্চ ঘরের পাশ দিয়েই চতুর্দিকে বারান্দা, আচ্ছা, বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলেও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালেও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে, আমি ওই দিয়ে মারা যাবো। চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে আমি হাঁটা শুরু করবো, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাট এইটা আনবিলিভেবল যে এতটুক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখব। তো আমি কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যেটাকে দেখেছি, যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে, যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডোম আসছে। তা আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, একটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ারে বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথে যে লোকজন তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা, তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করো রেখে দেও, তারা এটাকে আর এটার দায়িত্ব নিতে চাচ্ছে না। আসলে এখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, সেই মুখটার লোকটাই এই মরা লোকটা, এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম। সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে, সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা আজকে আর ই করবো না, আমি আমাকে একটু আগায় দেন। তো উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওই রাস্তাটা একটু লাশ ঘরের রাস্তা, তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয় ভয় লাগে। তো আমি ওইদিকে, উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে। সেদিন রাতের বেলা আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেটে আসতে হয়। আচ্ছা, টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা ওই লোকটাকেই দেখলাম আমি। বারান্দা দিয়ে মানে বারান্দার ওই টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, হ্যাঁ, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু মানে করতে পারছি না, আমি যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো মতনে রুমে আসছি। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম, ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম।
গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজিয়ে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে এই লোকটাকে আবার দেখলাম। আচ্ছা, সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সেই লোকটা আমাকে বলতেছে যে ভাই আমাকে আর কেন কষ্ট দিচ্ছেন, আপনি যদি না কাটতেন তাহলে ডোম তো আর কাটতো না। মানে আমরা যদি না চাই তখন তো আর সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাস্টটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা রেখে দিবে, আঞ্জুমান মফিদুল এসে এটাকে দাফন কাফন করায় ফেলবে। বাট পরে যেটা আমি পরের দিন শুক্রবার ছিল, আমি মসজিদে গেলাম। মসজিদে আমাদের হসপিটালের যে মানে মসজিদের ইমাম যে হুজুর ছিল তাকে এই ব্যাপারটা বললাম। তো উনি আমাকে যেটা বললো যে উনার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা বললো যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই ওই হসপিটালের সামনে, ওই লাস্টে এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না। এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার টাকা দেওয়ার কেউ নাই। তখন অটোমেটিক লাশটাকে আবার আঞ্জুমান মফিজুলে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেড়া করানো হচ্ছে। আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অসম্ভব কষ্ট পায়, আর সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর মানে এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে, আমি বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে ঘটনাটার সাথে আমার কষ্টও রিলেটেড, আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখনের ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলছি। হাসান, জিয়া, সাদমান, প্রতিম, সাকিব, রাফিদ, রিমন, তারা সবাই আমাদেরকে SMS করেছেন। এছাড়াও তেঁতুল পাতা তালতলা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সাজ্জাদ আমাদেরকে বসুন্ধরা থেকে SMS করেছেন। বসুন্ধরা থেকে যে রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো দলে এবং সবসময় ভালো থাকি। ডক্টর সাইমের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে তার কাছে, লিখেছেন সাজ্জাদ। আর আমাদেরকে বাড়িধারা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, নামটা বুঝতে পারছি না, আমাদেরকে শুভ্র রাজশাহী থেকে SMS করেছেন, রাজশাহী বিনোদপুর থেকে, এবং তিনি বলছেন এটা আমার লেখা 100তম SMS। আচ্ছা, সবগুলো শো, যতগুলো আমরা শো পার করছি তাতে আপনি 100তম হতে পারে। আচ্ছা, তবে থ্যাংক ইউ, আপনি SMS করছেন রেগুলার, অ্যান্ড আমরাও আপনার SMS পড়ে ফেলছি। আজু আমাদেরকে SMS করেছেন, নাজমুল, খালেক, সোহেল, জলিল, মাহফুজ, জসিম মিরপুর 1 থেকে আমাদেরকে SMS করেছেন, তাওহিদ, জসিম, জিসান, সিয়াম, তারা সবাই একসাথে হোস্টেলে বসে ভূত এফএম শুনছেন। আব্দুর রহমান ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে। রক্সি SMS করেছেন আমাদেরকে, হ্যান্ডসাম ডেভিল নাসির। এছাড়াও আহমেদ আমাদের SMS করেছেন, SSC এক্সাম ছিল তাই লাস্ট 2 মান্থস শুনতে পারেনি, অনেক মিস করেছি। ওয়েলকাম ব্যাক আহমেদ, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। মঈন আমাকে SMS করেছেন, নিতু SMS করেছেন সাতক্ষীরা সুলতানপুর থেকে। এছাড়াও আমাদেরকে আসাদ, তমা, ময়মনসিং থেকে SMS করেছেন। অনি হাওলাদার আমাদের SMS করেছেন। ফায়াজ ভাই, আজকের ভূত এফএম খুব ভালো লাগছে। আমি থ্যাঙ্কস দিব আসলে আজকে যারা উপস্থিত রয়েছে সেই সমস্ত অতিথিদের। তা আসলে সত্যি কথা বলতে যে এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, পুরো ক্রেডিটটাই আপনাদের, যারা ঘটনা পাঠান এবং যারা আমাদের এখানে উপস্থিত থেকে সবাইকে ভয় পাওয়ান, পুরো ক্রেডিট আপনাদের উপরে। আমরা চাই যে আপনারা আরো বেশি বেশি করে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করুন, আমরা আরো বেশি করে সবাইকে নিয়ে মজা করে ভূত এফএম নিয়ে যেন প্রতি শুক্রবারে ফিরে আসতে পারি। রনি আমাদের SMS করেছেন। এছাড়াও রিঙ্কি SMS করেছেন আমাদেরকে। ফয়সাল এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে সাব্বির সহ আরো অনেকে। আপনাকে SMS করার নিয়মটি বলি, আপনি যদি ভূত
ভূত এফএম SMS করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আপনার কাছে এবং আপনার নামটা একটু বলতে হবে শুরুতে। আসসালামু আলাইকুম, আমি শামীম, আমি এসেছি জাপান গার্ডেন্স থেকে, মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে এসেছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি সরাসরি আমার স্টোরিতে চলে যাচ্ছি। যেটা আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে আমার এক ফ্রেন্ডের স্টোরি। সে আসার কথা ছিল বাট সে আসতে পারেনি। ওর নাম হচ্ছে আজাদ। সে নেত্রকোনার একটা জেলায় একটা যে কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা এরকম, আমি এর মধ্যে ডাক্তার সাহেবের রেফারেন্সে বলছি যে জিন যে জিনিসটা আমরা যেহেতু ভূত বলি, আমি জানি না ভূতের কোনো স্পেলিং বা ভূতের শব্দটা কোথেকে এসছে, অস্তিত্ব আছে কিনা, বাট জিন ডেফিনেটলি আছে। এটা আমাদের, আমি ইসলাম ধর্ম বিলংস করি, সো জিন ডেফিনেটলি আছে। তো এটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রূপে আসতে পারে। তো যারা শেয়ার করে, যারা এক্সপিরিয়েন্স হয় নিজে পার্সোনাল, তারাই জানে। যদিও এটা আমি শেয়ার করতে যাচ্ছি আমার ফ্রেন্ডের। তো আমি যার কথা বলছিলাম আজাদ, তো সে যথেষ্ট পরিমাণ সাহসী একটা ছেলে বলবো, একটু গোবেচারা টাইপের বাট সাহসী। মানে ও হয় না যে পড়াশোনা, যার কাছে পড়াশোনাটাই মুখ্য থাকে একটা জিনিস। তো সে নেত্রকোনাতে সে একটা বাসা, সে পড়াশোনা করবে, পড়াশোনার জন্য একটা বাসা চাচ্ছিল, খুঁজছিল। তো ওরকম হয় কি ওইসব জায়গায় তখন ওইরকম 98 এর ঘটনা সেটা, তো সেরকম মানে ম্যাথের সিস্টেম ছিল না বা লজিং টোজিং ওরকম ছিল না। তো সে একটা বাসা নেত্রকোনা নাগরা জায়গার নাম হচ্ছে নাগরা, যে কোনো নাগরার আমি আর ডিটেলস বলবো না। তো সেখানে সে একটা বাসা চাচ্ছিল আর কি খুঁজতে। তো একটা বাসা ছিল ছোট ছিমছাম বাসা, টিনের বাসা। তো ছোট্ট বাসা, একটা কিচেন ছিল, প্লাস একটা পাশে একটা টয়লেট ছিল, বেশ ভালো এবং খুব কম ভাড়া ছিল। কিন্তু সে যখন নিতে চাচ্ছিল কিন্তু তাকে কোনো এক কারণে দেওয়া হচ্ছিল না। এবং তার সাথে যে ফ্রেন্ড ছিল সেও নাকি বলছে ওইখানে যাবি কেন, যাইস না, এখানে কেউ যায় না। তো সে ইন্টারেস্টেড ছিল, কেন না যাওয়ার কি আছে, সমস্যা কি। তো 2-3 দিন পর সে করলো কি, সে নিজেই গেল, যে নিজে গিয়ে বাড়ির যে মালিক ছিল বয়স্ক লোক, ওনার কাছে বললো যে চাচা আমি এই রুমটা নিতে যাচ্ছিলাম, ভাড়া কত? আচ্ছা, বললো যে বাবা তুমি যাও শহরে গিয়ে বাসা দাও, এইখানে নেওয়া দরকার কি, তুমি এখানে বাসা নিও না, একটু প্রবলেম হতে পারে। চাচা কি প্রবলেম? আমার দেখেন আমার খুব জরুরি দরকার, কারণ আমার সামনে পরীক্ষা, আমার পড়াশোনা দরকার, আমি এখনো মানে এইভাবে আসলে গেস্টদের বাসায়, আত্মীয়দের বাসায় গেস্ট হিসেবে আছি, এটা খুব খারাপ লাগছে, সো আমার বাসা দরকার, প্লিজ আমি করেন। তো বলছে যে তুমি বাসা নিতে চাচ্ছ, নাও, সমস্যা নাই আমার তরফ থেকে, কিন্তু তুমি সাবধানে থেকো বাবা, এমনিতে নামাজ টামাজ পড়ো? যে হ্যাঁ নামাজ টামাজ পড়ি। আচ্ছা, তো সাবধানে থেকো বাবা, আর কিছু হলে আমাকে বলো। তো যাই হোক, সে তার ব্যাগ যা ছিল সেইগুলো নিয়ে এসে বাসায় উঠলো। তো এখানে একটা বুড়া মহিলা ছিল যে রান্না বান্না করবে, এরকম একটা, ওই ভদ্রলোকই বলে দিয়েছিল যে ভদ্র মহিলাকে বলছে তুমি ওর রান্না বান্নাটা দেখে দিও, একটু খেয়াল রেখো, আর একটু বোঝা টুজা দিও যে কিভাবে কি করতে হবে। তো ওই ভদ্র মহিলা যে ছিল, বুড়া মহিলাটা, সে বললো যে ভাই আপনি থাকেন, কোনো সমস্যা নাই, তবে একটু ভয় টয় পায়েন না, মাঝে মাঝে জায়গাটা বাসাটা খুব একটা ভালো না, অনেকে আসে কিন্তু আমরা আসলে ভাড়া দিতে চাই না, চাচা আমি ভাড়া দিতে চাই না, আপনি একটু সাবধানে থাকেন, যাতে আপনি ভয় পান না, আল্লাহ রসুলের নাম নিয়ে কোনো সমস্যা না। তো সে আসলে বুঝতে পারেনি যে ঘটনা কি, বারে বারে আল্লাহ রসুলের নাম নিতে হবে, বা এত ভয় কিসের, ভয় কি আছে এখানে। তো যেটা হলো, বাসা থাকা 7-8 দিন পর্যন্ত কিছু হয়নি, বাট 7-8 দিন পরে যেটা হলো, সে বললো যে আমি রাত্রে 10টার দিকে পড়ছিলাম, তো ইলেকট্রিসিটি নেই, তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ছিল। তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ার সময় তো সে জানতো যে সেদিন বুয়া আসেনি, মানে বুড়া মহিলাটা আসেনি। তো সে হঠাৎ কি শব্দ শুনলো যে রান্নাঘর থেকে আওয়াজ আসছে, চুলা ধরাচ্ছে, কেউ থালা বাসন ধুচ্ছে বা এই ধরনের কিছু একটা আওয়াজ, তার মানে বুয়া আসছে। তো সে খুব খুশি, সে জোরে জোরে বলছে বুয়া তুমি আসছো, ভালো হয়েছে, আমার রান্নার ইয়েটা ঝামেলা চুকলো, তুমি একটা কাজ করো, শুধু ডিম বা হালকা কিছু করে রাখো, যাতে খাবারে ঝামেলা করতে হবে না। আচ্ছা, রাত 10টা বাজে, অলরেডি বেশ ভালো রাত, 10টা বাজে, কোনো খবর নেই। 10:30টার দিকে সে নিজে রান্না চলছে। তো গিয়ে দেখলো সত্যি কেউ নেই, সেটা আসলে সে মানে বিশ্বাস করতে যাচ্ছিল না, কেউ নেই, অথচ কি শুনলাম, তাহলে কি ছিল? আমি স্পষ্ট শুনলাম থালা বাসনের ধোয়ার শব্দ, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছিলাম, বাট কেউ নেই। তো
সেটা সে আসলে ওইভাবে তার মাথায় ওই জিনিসটা ছিল না, যে তাকে যে বলা হয়েছিল যে ভয় পেও না, জায়গাটা ভালো না, ওই জিনিসটা সে ওই তখন খেয়াল করেনি। তো যাই হোক, সে ওই দিন আর কিছু খায়নি, বলতে বিস্কিট ছিল, সেগুলো খেয়ে সে ওই দিন মতো ঘুমিয়ে যায়। আচ্ছা, এরপরের দিন যেটা ঘটেছে, এরপরের দিনই মানে মেইন একটা ঘটনা, ভালো একটা ঘটনা ঘটেছে, যেটা তার জীবনের জন্য একটা অনেক বড় মানে একটা ঘটনা হয়ে গেছিল। সেটা হচ্ছে যে রাসেল, আমি একটা জিনিস মানে ভুল করে গেছি বলতে, সেটা হচ্ছে যে কিচেন এবং তার বেডরুমের পাশে একটা ছোট জানলা ছিল। আচ্ছা 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 আচ্ছা। যে জানলাটা বাড়ির যে ভদ্রলোক, বয়স্ক লোক, সে বলছিল বাবা তুমি জানলাটা খুলো না, জানলাটা খুলো না, তোমার ঘরে চতুর্দিকে জানলা আছে, প্রচুর বাতাস আছে, সো এই ফ্লোয়ে চলবে, তোমার এই জানলা খোলা দরকার নেই। বলছে চাচা কেন খুলবো না? বললো যে না খুলো না, জানলাটা ভালো না, খুলো না, জায়গাটা পিছনে জায়গাটা অন্ধকার, ভয় পেতে পারো। তো কাজে বুয়া একই কথা বললো যে ভাই আপনি এই জানলাটা খুলেন না, জানলাটা সমস্যা আছে, খুলেন না। তো সে পরের দিন যেটা ঘটলো, সে সন্ধ্যার সময় এসেই ব্যবসাটা গরম হচ্ছিল, তো সে জানলাটা সে খুলবে। তো এর মধ্যে বুয়ার সাথে কথা বলছিল, বুয়া বলছিল যে ভাই আমি কিন্তু বললাম আপনি জানলা খুলবেন না। সে বলছে আরে বেটি তুমি কি বুঝো, কিচ্ছু হবে না, জানলা খুলে কি আছে, কিচ্ছু হবে না। তো সেই জানলাটা খুলতে গেল, একটা ধাপ মানে কি বলে দমকা একটা হাওয়ার মতো বাসার ভিতরে বয়ে গেল। তো সে এটা খুব স্বাভাবিক হতেই পারে, জানলা খোলাতে বাতাস আসছে, বাট বাইরে কোনো বাতাস ছিল না, বাতাস সে ফ্লো করে গেল, চলে গেল। তো বুয়ার মধ্যে নেই, রান্না বান্না করে চলে গেছে। আচ্ছা, তো যেটা হলো রাত্রে খাওয়া দাওয়া করার পর 10:30 11টার দিকে সে ঘুমোতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে একটা ছোট মানে নুপুরের আওয়াজের ছোট ছোট আওয়াজ, অল্প অল্প মানে না কেউ একটু নাচছে বা এরকম। তার কিছুক্ষণ পরেই ভালো মাত্রায় আওয়াজ, নাচছে, নাচার শব্দ, মনে হচ্ছে যে কেউ নাচছে। তো সে তবুও এটা ভাবছে যে হ্যাঁ হতে পারে যে তুই নেত্রকোনা এলাকাটা অনেকটা মানে মানে বলবো হিন্দু অধ্যুষিত এলাকা, সঙ্গীত বা এইগুলি হয়, চর্চা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো সে করলো কি যে আজাদ যেটা করলো যে সে তবু 10:30 পৌনে 11টার মতো বাজে, সে টর্চ লাইটে নিয়ে রান্নাঘরের দিকে আসলো। রান্নাঘরের দিকে এসে যে সেটা জিনিসটা দেখলো, আসলে সে এই জিনিসটা আমাকে সে ফোনে বলছিল যে দোস্ত এই জিনিসটা শেয়ার করিস, আসলে আমার মানে জীবনে বড় একটা ঘটনা। সে দেখলো ছোট্ট একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, সে নাচছে, ছোট ছোট পা দিয়ে খুব সুন্দর হেলে দুলে নাচছে, অদ্ভুত ভাবে নাচছে। তো বললো যে তুমি কে, তুমি কে বলে সে পিছন দিকে তাকালো, আবার মানে দেখতে যাচ্ছিল, কিন্তু পিছন দিকে যখন তাকালো অন্য ঘরের দিকে যে কোত্থেকে ঢুকলো তার প্রশ্ন, পিছন দিকে স্বাভাবিক হয় না যে তুমি কে বলে পিছন দিকে তাকালো, দেখে যে ওই মেয়েটি নেই। আচ্ছা নেই তো নেই। তো এই ঘটনাটা পরের দিন খুব একটা ইয়ে করে না। তো হুজুর কি বলে ওই যে বাড়িওয়ালার যে ভদ্রলোক, সে বললো যে বলে চাচা আমি এই ঘটনা আমি তো দেখলাম, একটা মেয়ে, ছোট্ট মেয়ে নাচতেছিল, তো কিভাবে কেন এরকম হলো, আমি তো জিনিসটা বুঝলাম না কিভাবে ঘটনা ঘটছিল। তো চাচা মেয়ে বলছিল যে বাবা আমি তো তোমার আগে বলছি ভয় পেও না, তুমি থাকো না, এখানে কেউ থাকে না, একটু সমস্যা আছে বাবা, আমি তোমার এত কিছু বলতে পারবো না, তুমি যদি থাকতে চাও থাকো, না থাকতে চলে যেতে পারো, কারণ আমি চাচ্ছি না তুমি ভয় পাও। তো সেই ব্যাপারটা আর গরজ দেয়নি। তো এরপরে যে ঘটনা ঘটলো তার সাথে, সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। সে হচ্ছে পরের দিনে ঘটনাটা আবার সেই নাচের শব্দ, সেই ঝুমঝুম আওয়াজ সে যাওয়ার পরে দেখে কি সেই মেয়েটি নাচছে, খুব সুন্দর একটি মেয়ে, বেনি ধুলিয়ে সুন্দর করে নাচছে, এক ছোট্ট জায়গার মধ্যে নাচছে। নাচার পরে রান্নাঘরে যে ছোট্ট দরজা ছিল, সেই দরজাটা সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো সে বললো, আমি আগেও বলছি আমার ফ্রেন্ডটা খুব যথেষ্ট সাহস, সে সব পরোয়া করে না। সে বললো আমিও গেলাম সাথে সাথে, সে মেয়েটা আস্তে আস্তে যাচ্ছে, সেও যাচ্ছে পিছিয়ে গেছে। একসময় যেতে যেতে দেখা যাচ্ছে কি সে একটা ছোট গর্তের মধ্যে বসে গেল। তো সেও গর্তের মধ্যে কাছে যাওয়ার সাথে সাথে তাকে কোনোভাবে হয়তো সে যেটা বললো কি যে তাকে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সে এরপরে সে কিছু মানে জ্ঞান ছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলছে। সকালবেলা সে তাকে যে মুরব্বীরা এবং যারা সবাই তাকে যেভাবে উদ্ধার করেছে, সেটা হচ্ছে সে একটা ছোট্ট কবরের থেকে তার একটা অর্ধেক মানে বডি তাকে মানে টেনে এনে তাকে মানে সেবা দিয়ে বা করে দিয়ে তাকে সুস্থ করা হচ্ছিল। তারপরে যে ঘটনাটি শুনলো, সেই ঘটনাটি হচ্ছে এখানে এই বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি থাকতো। আচ্ছা, তো ফ্যামিলি একটা মেয়ে ছিল, 4 বছরের একটা মেয়ে ছিল, ছোট্ট বাচ্চা ছিল, খুব সুন্দর একটা বাচ্চা।
বাট এটা যখন তার ভদ্রমহিলা একটা বিয়ে করেছিল, তার স্টেপ ফাদার যেটা করলো সেটা তাকে মহিলা ভাষ্য অনুযায়ী গলা টিপে মেরে ফেলেছিল বা এই ধরনের একটা খুন বা এই ধরনের কিছু হয়েছিল, কিন্তু এটা কোনো কেস হয়নি বা কোনো আইনি কিছু হয়নি, তাকে এখানে দাফন করা হয়েছিল। আচ্ছা, এরপর থেকে এই জিনিসটা মানে হন্টেড একটা ইয়ে। তো এরপরে সেই আমার ফ্রেন্ডও থাকেনি বাসায়, কিন্তু এই ঘরটা আসলে আশেপাশে যারা ছিল ওরা বলছে যে আপনার এই ঘরটা ভেঙে দেন, আচ্ছা, বা কবরটাকে একটা কিছু একটা করেন, হুজুরকে দিয়ে একটা কিছু করাই দেন, মানে বেঁধে দেন বা বেঁধে কিছু দেন বা একটা কিছু করেন, করে দেন। কিছু একটা করেন। Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে সবার ঘটনাগুলো অনেক বেশি ভালো হচ্ছে, আমি নিজেই খুব মানে অভিভূত হয়ে শুনছি প্রত্যেকের ঘটনা। শুভ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, তিনি ডেইলি ফ্রাইডে 10টা করে SMS করেন, সেটা লিখেছেন। জনি আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন নিয়ন ফ্রম ঢাকা, লিখেছেন রাসেল ভাইয়া চাঁদের আলোয় ভূত FM জোস আর ভয়ও লাগছে, সো আই লাভ চাঁদ অ্যান্ড ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। জুবাইর আমাকে লিখেছেন শ্যামলী থেকে, হাই ভাই আজকের কাহিনীগুলো অসাম হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি ইমরানের সাথে ভূত FM শুনছি। উইয়ার্ড ফেস ফ্রম কিশোরগঞ্জ, তিনি লিখছেন মিশু মামুন উইথ মি, উই আর লিসনিং টু ভূত FM, এবং তিনি বলছেন রাসেল ভাই ডক্টর সাইম কে থ্যাঙ্কস দেন আমার পক্ষ থেকে, এবং তিনি বলছেন যে আমি বিশ্বাস করি যে তার ঘটনাগুলো সত্যি। ইজাজ আমাদের বরিশাল থেকে SMS করেছেন যে রাসেল ভাই আজকের এপিসোডটা সেকেন্ড এপিসোডের মতো লাগছে, খুবই ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। আমাকে আশিক লিখেছেন ফ্রম রাজশাহী থেকে, আপনি মনে হয় ভূত ভয় পান না, তাই আমাদের SMS পড়ছেন না, তার মানে ভয় দেখাচ্ছেন তিনি। আমি ভয় পাচ্ছি আসলে। ঋতু আমাদের SMS করেছেন সিলেট থেকে, হাই ভাইয়া কেমন আছেন? 2 দিন আগে আমার কাজিন ইংল্যান্ড থেকে আসছে এবং আজ আমার সাথে ভূত FM শুনছে। সো আপনারা যারা একসাথে ভূত FM শুনছেন সবাইকে একসঙ্গে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। কৌশিক, জনি, রাজন, শিপলু, সনি, আলম, রুবেল, মাসুদ এবং শামীম, তারা সবাই রাজারহাটা রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, এবং সবাই একসাথে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে এত রাত পর্যন্ত থাকার জন্য। সুমন এবং চয়ন আমাদের বলেছেন যে আজকে খুবই ভয় লাগছে আর ভূত FMটা ডিফারেন্ট লাগছে। ওকে, সব মানে গেস্টদের কারণেই হয়, এটা আমি আগেও বলেছি, সুতরাং আপনারা যদি ভালো ঘটনা পাঠান ডেফিনেটলি প্রতিটা ভূত FM এরকম হবে। রনি চিটাগং থেকে লিখেছেন, ভাইয়া প্লিজ পড়ো, আমি বৃষ্টি একসাথে ভূত FM শুনছি। পীযূষ আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন পীযূষ, প্রশান্ত, প্রিয়াঙ্কা ফ্রম দুমকি থেকে তারা আমাদের SMS করেছেন। এছাড়াও মৃদুলা, সাহিল, বর্ণ মানিকগঞ্জ থেকে SMS করেছেন। সুমন তালুকদার এবং চয়ন যশোর থেকে আমাদের SMS করেছেন। তো যারা এতক্ষণ ধরে আপনাদের ঘটনা বলছিলেন তাদেরকে নিয়ে আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে আবারও, তবে তার মাঝখানে নতুন কিছু অতিথি আবারও জয়েন করবে এবং তারা আপনাদেরকে তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে। সো উই নিড আ ব্রেক। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যাবার আগে জানিয়ে যায় যারা SMS করতে চান তাদেরকে SMS করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনারা রেডিও ফুর্তির এই ভূত FM হন্টেড বাই এয়ারটেল যদি আজকে আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22
এবং তাহলে দেখবেন যে একটার পর একটা এপিসোডের অপশন আপনার কাছে আসছে এবং সবচাইতে বেশি যে এপিসোডটি আপনার শুনতে ইচ্ছে করে বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেটা আপনি সিলেক্ট করে শুনতে পারেন। এছাড়াও আপনি ভূত এফএম এর যে টিউন, এটা আপনি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে সেট করতে চাইলে আপনাকে একটা SMS এর মাধ্যমে আপনি সেটা সেট করে ফেলতে পারেন। ভূত এফএম কলার টিউনটা আপনাকে মনে রাখতে হবে। ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা SMS পাঠাতে পারেন। যেটা আপনাকে পাঠাতে হবে সেটা হচ্ছে সিটি লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার এটা মাই টিউন, এই ভূত এফএম এর টিউনটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি আমাকে বেশ কিছু SMS করেছেন পলাশ সেতু মণিপুর থেকে। এছাড়া আমাদেরকে কাউসার SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুম ফ্রম মংলা, অনেক দূর থেকে SMS করেছেন। তাই আমাদেরকে তৃষা গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন। আসলে অনেক দূর থেকে বললাম, কিন্তু আসলে কেউই দূরে নয়। ভূত এফএম এর সবাই খুব কাছাকাছি রয়েছেন। মনে হয় যে স্টুডিওর মধ্যেই সবাই একসঙ্গে বসে ভূত এফএম শুনছি, ভূত এফএম নিয়ে কথা বলছি, ঘটনাগুলো একসাথে এনজয় করছি। মিরপুর থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে এতগুলো SMS পাঠালাম। হ্যাঁ, আপনি 3টি SMS পাঠিয়েছেন আমি দেখতে পাচ্ছি। রিয়েলি সরি যে আপনি আপনার আগের SMS গুলো আমি পড়িনি। রনি চিটাগং থেকে SMS করেছেন, ভাইয়া ভূত এফএম অসাম, এবং তিনি বলছেন যে সালাম ভূত এফএম, আমি আর সালাম ভূত এফএম শুনছি একসঙ্গে। মাহফুজ আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাভার থেকে আরিফ। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আশিক ফ্রম রাজশাহী, এবং আমাদেরকে SMS করেছেন সুরভি মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাইয়ুম সহ আরো অনেকে। যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে SMS পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেইল করতে চান, যদি আপনার কোনো বড় ধরনের কোনো ঘটনা থাকে, যে ঘটনাটা আপনি চান স্টুডিওতে এসে শেয়ার করতে বা আপনি চান যে আমরা পড়ে শোনাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ঘটনাটি লিখে ফেলুন এবং আমাদেরকে মেইল করুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। এছাড়া আমাদের চিঠি লিখতে পারেন, আপনি আমাদেরকে চিঠি পাঠাতে পারেন আমাদের পোস্ট বক্স রেডিও ফুর্তি লিখে, আমাদের পোস্ট বক্স 984, সেখানে আপনারা আমাদেরকে চিঠি লিখে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আর অবশ্যই আপনাদের যে ঘটনা, সেই ঘটনার সাথে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না, বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান। আমরা চলে যাব ঘটনায়, আমরা আবারও চলে যাব আপনার কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, আরিফ অ্যাগেন। ওকে, আপনার ঘটনায় চলে যাই আমরা। আমি মূল ঘটনা যাচ্ছি। আমার ঘটনা হচ্ছে 2009 ডিসেম্বর। তখন আমি অফিসের একটা কাজে আমার টিম নিয়ে আমি চলে যাই নওগাঁতে। ঠিক নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার একটা গ্রামের ভিতরে আমার সাইটটা পড়ে। আচ্ছা, সেখানে একটা রাসেল ভাই আমি ডাক বাংলোতে উঠি। তো প্রতিদিনের মতো, মানে ঘটনা হচ্ছে তার 3য় দিন, আমি নওগাঁ যাও 3য় দিন পর সে ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও আমি রুমে চলে আসি, কাজ শেষ করে সাইট থেকে রুমে চলে আসার পর আমরা টোটাল ছিলাম সেখানে 5 জন। একজন সেদিন ঢাকায় ব্যাক করে, তো আর একটা সমস্যার কারণে ও ঢাকায় ব্যাক করে। আমরা তখন সেখানে 4 জন রয়ে যাই। 4 জনের মাঝ থেকে 2 জনকে আমরা সেই বাংলোতে রেখে আমি আর আমার আরেকটা কলিগ, ওকে নিয়ে আমরা চলে আসি নওগাঁ শহরে যে কোনো একটা কুরিয়ার সার্ভিসে। আমাদের ঢাকা থেকে টাকা পাঠানো হয়েছে, সে টাকা উঠানোর জন্য, কারণ আমাদের যে সাইট চালাতে হবে সেটার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। আচ্ছা, তো টাকা তোলার জন্য আমরা চলে যাই নওগাঁ শহরে। সেখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে নওগাঁ শহরে যেতে। জায়গাটার নাম অবশ্যই সবার জেনে রাখা ভালো। জায়গাটা হচ্ছে নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার দূরে। গ্রামটা হচ্ছে মান্দা পরানপুর, সেখানকার ঘটনা। তো 2 জনকে রুমে রেখে আমরা 2 জন টাকা তোলার জন্য চলে যাই শহরে। সেইখানে আমরা 7টার সময় টাকাটা তুলি কুরিয়ার সার্ভিস থেকে। 7টায় টাকাটা তোলার পর ওর মোবাইলে একটা সমস্যা দেখা দেয় আমার কলিগের।
সেই মোবাইলটা সারানোর জন্য মিস্ত্রির কাছে নিয়ে যাই দুইজন একসাথে। সেখানে ঠিক করাতে করাতে প্রায় 9টা-10টা বেজে যায়। এরপর দুজন একটু ঘুরে টুরে দেখলাম যে ভালো কোনো খাবার পাওয়া যায় কিনা, আমাদের সাথে যে কলিগগুলো আছে তাদেরকে মানে উইশ করবো এগুলো দিয়ে। তো ওরা বলছিল যে যদি বগুড়া দই পাওয়া যায় আর কি। পরে সুজন ভাইকে আমি, আমার কলিগের নাম হচ্ছে সুজন ভাইকে আমি স্মরণ করে দিলাম যে ওরা তো বলছিল যে বগুড়া দই খাবে, তো চলেন দেখি দই ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা, ওইগুলো নিয়ে নেই। তো এইগুলো কিনতে আমাদের প্রায় ওইখানে বেজে গেল অনেকটাই, রাত অনেক হয়ে গেল। তো আমরা দুইজনে একসাথে জিনিসপত্র কিনে পরে ব্যাক করি সে আমাদের ডাকবাংলোর উদ্দেশ্যে। তো সেইখানে যখন ব্যাক করলাম তখন টাইম হবে 12টা, আনুমানিক 12টা সামথিং হবে, 12টা হবে। তো সুজন ভাই আমি দুইজন একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করে এখানে কোনো খাবার হোটেল আছে কিনা। সে আমাকে উত্তর দিল হ্যাঁ আছে, একটু সামনে। তো 2 থেকে 3 মিনিটের পথ হেঁটে গিয়ে দেখলাম যে একটা গ্রামের হোটেল আর কি, যে সাধারণত যে রকমের হয় রাসেল ভাই বাসা তৈরি করা মাচার মতো আর কি। সেখানে গিয়ে দুইজন জিজ্ঞেস করলাম যে ভাই ভাত আছে? তখন সেই হোটেলের দোকানদার বলল যে হ্যাঁ আছে, তো 3 জন খাওয়া যাবে। বললাম যে আমরা দুইজনের হলেই হবে। তো 2 জন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে পরে বললাম যে সুজন ভাই চলেন রুমে চলে যাই। তো সুজন ভাই বলল যে আচ্ছা ঠিক আছে, রাত আমার একটু জাগতে হবে, ল্যাপটপে একটু কাজ করতে হবে নেটওয়ার্কিং এর। তো আমি এক কাজ করি, ওইখানে দেখা যাচ্ছে দোকান খোলা, আমি কিছু সিগারেট নিয়ে আসি আমার জন্য, তো আপনি চলে যান ডাক বাংলোতে। তো আমি এত ভয় টয় এগুলোর চিন্তা ভাবনা কিছু করিনি। তো আমি হাঁটা শুরু করলাম। সেইখান থেকে যদি আমি দ্রুত গতিতে হেঁটে যাই, আস্তে না হেঁটে, তাহলে আমার কমপক্ষে সময় লাগবে 15 থেকে 20 মিনিট সেই ডাক বাংলোতে যেতে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে তো ডাক বাংলোর কাছাকাছি প্রায় এসে গেছি। ওই মুহূর্তে তখন দেখলাম যে একটা 70 থেকে 75 বছর বয়সের একটা মানে বুড়ো পুজো হয়ে হাতে লাঠি নিয়ে ঠকঠক করে হাঁটতেছে। তো তার গায়ে পরানো ছিল সাদা একটা পাঞ্জাবি, খুব পাতলা। তো শীতের মধ্যে আমি চিন্তা করতেছি রাসেল ভাই যে আমি সোয়েটার পরা, আমার শীত করতেছে, হাত পা জমে যাচ্ছে বরফে। তো সেই লোক পাতলা একটা পাঞ্জাবি পরা সাদা, তো সেই লোকে কি কোনো শীত নাই? চিন্তা করলাম যে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, আপনার কি শীত করতেছে না? সে আমাকে কোনো উত্তর দিল না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম যে আপনার কি শীত করছে না, আপনি কোথায় যাচ্ছেন? এরপরও কোনো উত্তর দিল না। শেষে আমি চিন্তা করলাম যে না থাক, আমি চলে যাই। তো আমি 4 থেকে 8 ফিট হবে আমি এরকম তার থেকে ডিস্টেন্স থাকি। এরপর আবার চিন্তা করলাম যে তাকে দেখি কোনো হেল্প করতে পারি কিনা। আমি আবার যখন ব্যাক করছি, মানে মুভ করছি তার দিকে, ঘুরে দেখি সেই লোক আর নাই। আচ্ছা, এটা একদম মুহূর্তের মধ্যে হচ্ছে, এবং নিশ্চয়ই কোনো ধরনের কোনো রাস্তায় এমন ছিল না যে সেখানে সে হঠাৎ করে হারিয়ে যাবে, এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। 1 কিলোমিটারের মধ্যে মানে ওই আপনার কি বলে এটাকে, সেই গেস্ট হাউস ছাড়া, এই রেস্ট হাউস ছাড়া আর আশেপাশে কোনো লোকালয় ছিল না, 1 কিলোর ভিতরে আর কি। ওকে, সো এই ছিল আপনার ঘটনা। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং খুব দ্রুত আমরা ঘটনাগুলো বলে ফেলবো। শুনি আপনার ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির আহমেদ, ঢাকা মুগদাপাড়া থেকে এসেছি। আমি ঢাকা সিটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেনি, ঘটনাটা ঘটেছে আমার আম্মুর সাথে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 30 বছর আগের। তো আমার আম্মুর বয়স তখন 8 হবে। তো উনি তখন স্কুলে পড়ালেখা করতেছে। তো আমার ছোট মামার তখন বয়স আমার আম্মুর বয়সের 2 বছর বড়। তো ওনারা যখন রাতে পড়তে বসে, তা আমরা মনে হয় এই ঘটনা নিতে চাইনি, আমরা পরের ঘটনা যেতে চেয়েছিলাম। পরে আপনার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলেন। হ্যাঁ, আপনার পরের ঘটনাটা বলেন। আচ্ছা,
যে ঘটনাটা বলবো সেটা আসলে আমাদের গ্রামের একজনের সাথে ঘটা। ঘটনাটা হচ্ছে আমার নানু বাড়ির পিছনে যে বাড়ি, তো ওই বাড়ির মালিক বেশ কিছুদিন যাবতীয় অসুস্থ। তো উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় ওনার পরিবারের লোকজন ওনাকে বাড়ির পাশেই একটা ঘরে আলাদাভাবে থাকতে দেন, কারণ ওনার শারীরিক অসুস্থতার পাশাপাশি কিছু মানসিক সমস্যাও ছিল। তো শোনা গেছে যে ওনার সাথে অনেক আগের থেকে জিন ভূতেরও কিছু প্রবলেম ছিল। তো উনি এরকম হঠাৎ একদিন সকালে উনি আর ঘর থেকে বের হচ্ছে না, তো ওনার পরিবারের লোকজন ওনাকে ঘরে ডাকতে আসে। তো অনেক ডাকাডাকির পরেও তার রুম থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো ওনারা এক সময় চিন্তা করে যে যেহেতু উনি অনেকদিন যাবত অসুস্থ ছিলেন, তো ওনার কোনো হয়তো মারা যেতে পারে। তো এরকম কিছু চিন্তা করে ওনার পরিবারের লোকজন ওনার ঘরের দরজাটা ভাঙে। তো ঘরের দরজাটা ভাঙার পরে আশ্চর্য যে ঘটনাটা ঘটে, যে ঘরটা ভিতর থেকে লাগানো ছিল ঠিকই, কিন্তু ভিতরে উনি ছিল না, যিনি থাকার কথা। তো উনি না থাকার এখানে তো ওনাকে আশেপাশে সব জায়গায় খোঁজা হয়, প্লাস গ্রাম বা আশেপাশে সব জায়গায় খোঁজা হয়। তারপর ওনার তো ঘরটা বাইরে থেকে বন্ধ করা ছিল, তারপরেও ভেতরে ছিল না, সে না ভিতর থেকে বন্ধ করা ছিল, যে ভিতর থেকে বন্ধ করা ছিল, রাইট, বন্ধ করা ছিল। তো এই ঘটনার পরে ওনাকে ভালোভাবেই খোঁজা হয় সব, এমনকি ওনার বাড়ির আশেপাশে যে পুকুরগুলা ছিল, পুকুরগুলাও ছাকা হয় যে এরকম পুকুরে পড়তে পারে। তো এরকম কিছু হয়নি। অনেক খোঁজাখুঁজির পরে যখন তাকে পাওয়া যাচ্ছে না, তখন ওনার হারানোর 7ম দিনে ওনার পরিবারের লোকজন সিদ্ধান্ত নেয় যে এবার কোনো হুজুর বা অন্য কারো কাছে যাবে, যে এরকম ওঝার আশ্রয় নিবে। তো এরকম চিন্তা করার পর একজনের কাছে শুনতে পায় যে একটা হুজুরের সন্ধান, যে উনি খুব ভালো। তো এরকম শুনতে পেয়ে ওখানে পরিবারের লোকজন ওখানে যায়। তো যাওয়ার পর হুজুরের সাথে কথা বলে, হুজুরকে পুরো ব্যাপারটা খুলে বলে। তো হুজুর সব ঘটনা শুনে তো ওনাদেরকে বলে যে হ্যাঁ, এটা জিন ভূতের কোনো হতে পারে, যে হুজুর এটা ব্যাপারটা দেখবে। তো হুজুরের সাথে কিছু টাকার কন্ট্রাক্ট হয়, যে তারা হুজুরের বিনিময়ে যে ব্যাপারটা দেখবে। তো তারা তো এরপরে চলে আসে টাকা দিয়ে। তো হুজুরের সাথে কথা বলার পর 3 দিন কেটে যায়। 4র্থ দিনে তাদের বাড়িতে এরকমই আসে যে পাশের বাড়ি থেকে একটু দূরে একটা ডোবায় একটা লাশ পাওয়া গেছে। তো ওনারা সবাই বাড়ি থেকে ওখানে যায়। তো যাওয়ার পর ওই পুকুর থেকে, ডোবা থেকে লাশটা তোলা হয়। তারপরে জানা যায় যে কিভাবে লাশটা পাওয়া যায়। লাশটা প্রথম দেখেছিল একটা বাচ্চা ছেলে। তো বাচ্চা ছেলে দেখার পর তার আম্মুকে বলে। তো ওই তার আম্মু আসার পর দেখে যে লাশটা ডোবার প্রায় মাঝখানটায় ছিল, আর এমন ভাবে ডোবানো ছিল যে উপর থেকে কেবল তার পিঠটাই দেখা যাচ্ছিল। তো ডোবাটা ছিল এরকম যে গ্রামের প্রায় সব বাড়ির ময়লাই আবর্জনা ওই ডোবায় ফেলা হতো। তো প্রতিদিনই এখানে মানুষ আসা যাওয়া হয়, কিন্তু এর আগে কখনোই এরকম কিছু দেখে নাই। তো সবাই একটু অবাক হয়। পরে লাশটা তোলার পর ওই ডোবার সামনে যে ঘর, সেটা অ্যাকচুয়ালি আমার মামার ঘরটা থাকে। তো মামার কাছ থেকে পরে ব্যাপারটা জানা যায় যে যেদিন লাশটা পাওয়া যায় তার আগের দিন, তার আগের রাতে মামা প্রায় গভীর রাতে প্রচন্ড বাতাস ওর গাছের শব্দ শুনতে পায়। তো উনি চোর ভেবে ঘর থেকে বের হয় এবং চারিদিকে লাইট মারে। তো দেখে না, সব আগের মতোই আছে, কোনো দিকে কোনো বাতাস নেই বা গাছের পাতাও নড়ছে না, কারণ তখন সময়টা ছিল প্রায় শীতের শেষের দিক, গ্রীষ্মের শুরু। তো এই ঘটনার পর মামা ঘরে চলে যায়। তো ঘরে যাওয়ার পর যে উনি শোয়ার পর আরেকটি লক্ষ্য করে যে ঘরের পিছন দিয়ে কিছু টেনে হিচড়ে নিয়ে গেলে যে একটা মাটি থেকে পাতা বা কিছু একটা আওয়াজ হয়। তো ওই আওয়াজটা উনি শুনতে পায়। তো এই ঘটনা তো উনি শোনার পর দিনই লাশটা পাওয়া যায়। পরে যেদিন লাশটা পাওয়া যায় তার পরের দিনের ঘটনা, যে ঘুম থেকে সবাই উঠার পরে লক্ষ্য করে যে বাড়ির সামনে যে বড়ই গাছটা ছিল, গাছটা পুরোটাই ভাঙা ছিল এবং খোয়ারের মুরগিগুলো মৃত অবস্থায় পাওয়া যায় এবং মুরগিগুলোর ঘাড়
পুরোটা পিছনের দিকে বাঁকানো ছিল, এবং এই ঘটনাটা ভাইয়া মানে গ্রামের প্রায় সবাই দেখে মুরগিগুলো। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা জিনিস মনে হয় মিস করে গেছেন, যে আপনি বলছিলেন যে লাশটা অনেক পুরনো হওয়ার পরে লাশটার মধ্যে কোনো পচন ধরেনি। লাশটা অ্যাট লিস্ট মানে পাওয়া গেছে 12 দিন পর লাশটা পাওয়া গেছে। লাশের মধ্যে কোনো কাটা ছেঁড়া বা পচা গলার কোনো এরকম চিহ্ন। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে বেশ কিছু এসএমএস রয়েছে। আমাকে বর্ণ এসএমএস করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো সুপার ফাটাফাটি জমেছে। জ্যাকি আমাদের চাপাই নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন আব্দুল আলিম বগুড়া থেকে, আমাদেরকে এসএমএস করেছেন আতিক। এছাড়াও আমাদেরকে আলিম এসএমএস করেছেন কায়ুম, হীরা এবং মানিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জাহিদ, সানি, পাপ্পু সহ আরো অনেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদ্দাম রানা উদয়ন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন। ডলি আমাদের এসএমএস করেছেন। আমরা পরবর্তী ঘটনায় আছি, আপনার নামটা বলবেন প্লিজ। জি, হে লিসনার্স, আমি শান্ত বনশ্রী থেকে বলছি। প্রথমে আমি একটু আমার মাকে, আমার বোন আনিকা এবং আমার ভাই এবং আমাদের আইএসসি 2012 আমরা এসএসসি ব্যাচ দিয়েছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার আঙ্কেলকে নিয়ে। উনি একজন অ্যাডভোকেট, কিশোরগঞ্জ থাকেন। তো উনি একজন ওয়েল এডুকেটেড মানুষ এবং গ্রাম্য যেসব কুসংস্কার রয়েছে তিনি বিশ্বাস করেন না। তো গ্রাম্য একটা কুসংস্কার রয়েছে যে রাত্রেবেলা যদি কেউ মানে বড় ধরনের কোনো মাছ টাছ নিয়ে বাড়ির দিকে ফিরে, তো তার কোনো একটা কিছু হবে, মানে সে ঠিকভাবে বাসায় ফিরে আসতে পারবে না, এরকম একটা কুসংস্কার রয়েছে। তো উনি এটা বিশ্বাস করেন না। তো আমাদের গ্রামের বাড়িতে আমার খালার বাসার কাছে একটা কামরাঙ্গা গাছ রয়েছে। তো ওই গাছটার সম্পর্কে একটু খারাপ ধারণা রয়েছে যে ওই গাছটার মধ্যে কিছু একটা রয়েছে, জিন ভূত টাইপের কিছু একটা, যেটা মানে ওইখান থেকে মানে যেসব প্রতিক্রিয়া যায় তাদের কোনো একভাবে ডিস্টার্ব করে। তো আমার আঙ্কেল আসছিলেন নামাজ পড়ে ফিরছিলেন একটা মাছ নিয়ে। তো মাছ নিয়ে যখন গাছটার সামনে দিয়ে যাচ্ছিলেন, তো তিনি হঠাৎ করে মানে যেহেতু গাছটা সম্বন্ধে একটা কুসংস্কার রয়েছে এবং গাছটা সম্পর্কে অনেক কিছু মানুষ জানাজানি আছে মানুষের, সেজন্য তিনি একটু ভয় পাচ্ছিলেন। তো গাছটার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তিনি পিছন দিয়ে একটু মানে শব্দ শুনতে পেলেন যে কিছু একটা শব্দ হচ্ছে। তো তিনি হালকা ঘাবড়িয়ে গেলেন, তবুও তিনি যাচ্ছিলেন। কিন্তু একসময় তার পিঠের মধ্যে মানে ব্যথা অনুভব হতে লাগলো, কিছু ব্যথা হতে লাগলো পিঠের মধ্যে দিয়ে। তো তিনি হঠাৎ করে ব্যথাটা আস্তে আস্তে তীব্র হতে লাগলো। তো মনে হচ্ছে মানে কেউ যদি পিছন দিয়ে যদি মানে থাপ্পড় দেয় অথবা মানে যদি গায়ের মধ্যে থাপ্পড় দেয় তাহলে যেরকম ব্যথা অনুভব হবে এরকম ব্যথা অনুভব হচ্ছিল। তো তিনি যথেষ্ট ব্যথা অনুভব করেও কষ্ট করে বাসায় আসছিলেন এবং অনেক কষ্ট হচ্ছিল তার। তো তিনি বাসায় আসলেন। বাসায় আসার পরে আমার খালা দেখলেন যে আমার আঙ্কেলের অবস্থা খুব খারাপ। তো উনি বললেন যে তোমার কি হয়েছে? তো উনি বললো যে এই অবস্থা। তো বললো তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে আসো। তো উনি যখন জামা খুললেন আমার আঙ্কেল, তখন দেখা গেল যে পিঠের মধ্যে ঠিক 5টা আঙ্গুল পিঠের মধ্যে লাল হয়ে 5টা আঙ্গুল আকার ধারণ করেছে। মানে কেউ মনে হচ্ছে থাপ্পড় দিয়েছে, এই আঙ্গুলগুলোর উপরে দেখা যাচ্ছিল। তো সেটার রহস্য এখনো জানা যায়নি। তো আমরা ঘটনাটা শুনেছি, কিন্তু ঠিক এক সপ্তাহ পরে আমার আঙ্কেল ঢাকায় এলেন এবং আমাদের সচক্ষে দেখালেন। এখনো দাগটি মুছে যায়নি, এখনো দাগটি আছে, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটেছে বা কেনই ঘটলো কিছুই জানা যায়নি। এবং আপনি স্পষ্ট দেখেছেন যে 5 আঙ্গুলের একটা স্পষ্ট দেখা গেছে, 5 আঙ্গুলের একটা ছাপ দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো বেশ কিছু এসএমএস এর মধ্যে চলে এসছে। আমি দেখতে পাচ্ছি আজাদ আরশাদ আমাদের এসএমএস করছেন, আমাদেরকে আহাদ সিলে থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফএম। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রুবেল জেবা লিখেছেন আজকের ভূত এফএম ভীষণ ভালো লাগছে। আমাদেরকে আরফিন এসএমএস করেছেন, সেটাও দেখতে পাচ্ছি যে রনি রুমা ময়মনসিং থেকে আমাদেরকে এসএমএস করেছেন। সুবর্ণা
রাসেল ভাইয়া, ভৌতিস টিম আজকে এখানে উপস্থিত নেই। আশা করছি খুব দ্রুতই তারা আমাদের সাথে জয়েন করবে এবং মাসুম আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে সাধন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সিকান্দার যশোর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন নাহিদ গাজীপুর থেকে। আপনারা যারা এসএমএস পাঠাতে যাচ্ছেন এবং এখনো এসএমএস পাঠানোর চেষ্টা করছেন, নিয়মটি জানেন না, তাদেরকে বলি যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও গেস্ট একটু চেঞ্জ করব, সো একটা ছোট্ট ব্রেকের দরকার আমাদের। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি আবারও একটু পরে, কোথাও যাবেন না। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সাথে আছে আমি, আমার সাথে মাসুম রয়েছে এবং আজকের অতিথিরা। আর সে সাথে বলেছিলাম যেমন কথা তেমন কাজ, যে ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো। ফিরে এসেছি। লিজন আমাদের সাথে এসএমএস করে জানিয়েছেন যে অনেক ভালো লাগছে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি MD আল মামুন আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি কিন্তু অনেকগুলো এসএমএস করেছি। আমাদের এসএমএস করলে পাশে নাম্বারটা ওঠে যে আপনি কতগুলো এসএমএস করেছেন, সো আমি জানি আপনি কয়টা এসএমএস করেছেন। আমাদেরকে নাইম এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন নাসির। এছাড়া তিনি বলেছেন যে আজকে ভূত এফএম খুব সুন্দর হচ্ছে। আমাদেরকে মুবারক এসএমএস করেছেন এবং তিনি কুমিল্লা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এবং তিনি বলেছেন যে তিনি এফএম শুনছেন এবং খুব ভয় লাগছে তার কাছে। আমাদেরকে রাওয়ান লিখেছেন, আই এম রাওয়ান, টুডে ইজ মাই বার্থডে, খুব এনজয় করছি। তো আপনার বার্থডে গিফট হয়ে গেল আজকে ভূত এফএমটা, কি বলেন? রাজীব আমাদের এসএমএস করেছেন যে আমি সাভার থেকে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। সাইফুল নটরডেম কলেজ থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি লিখেছেন যে তারা 3 জন বন্ধু মিলে আমাদের সঙ্গে রয়েছেন। শুভ্র রাজশাহী থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আজকে আমার ফার্স্ট এসএমএস পড়লেন, বাট পুরোটা পড়লেন না, কষ্ট পেলাম। ওকে, পুরোটা পড়িনি, এই জন্য আমিও খুব সরি। আসলে অনেকগুলো এসএমএস পড়তে হয়, অনেক ধরনের, সবাই আশা করে আসলে যে তার এসএমএসটি পড়া হবে। রাজীব আমাদেরকে গোপীবাগ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লেনিন মোহাম্মদপুর থেকে। এছাড়াও আমাদেরকে তিনি বলছেন যে আমি শাশুড়ি, ওয়াইফ, বাসার সবাই তারা শুনছেন আমাদেরকে। সো এত রাত পর্যন্ত যারা জেগে আছেন, আমাদের সাথে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আবারও ঘটনা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আবারও ডক্টর ফয়সাল। ওয়েলকাম ব্যাক ফয়সাল ভাই, এবং আশা করছি যে সায়েম, সরি আমি ফয়সাল বলে ফেলেছি, সায়েম, সরি। ওকে, আসলে আমি একটা জিনিস আগে ইনশিওর করতে চাই যে লিসেনারদের এরকম মনে হতে পারে যে একটা মানুষের সাথে এতগুলো ঘটনা কিভাবে ঘটে। বাট আমার মা একটা কথা বলেন যে কিছু কিছু রাশির জাতক জাতিকা আছেন যাদের কিছুটা এরকম সুপারন্যাচুরাল কিছু পাওয়ার তার মধ্যে তার কাছে আসে, তার চোখে ধরা পড়ে বা সে এটা এক্সপেরিয়েন্স করে। তো আমি সম্ভবত ওইরকম কিছু একটা মধ্যে, আমি জানি না সেটা সৌভাগ্য কিনা দুর্ভাগ্য টোটাল লাইফ জুড়ে। তো আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, পরে ঘটনা যাচ্ছি। আমি 96-এ 4 তলা থেকে পড়ে গিয়েছিলাম, একটা বিশাল হল রুমের উপর থেকে, সভাপতি 4 তলার উপর থেকে যখন পড়ে গেলাম, তো আমি জাস্ট আমার মাথা নিচে ছিল, পা উপরে ছিল, এইভাবে একদম খারাপ একটা ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার পর কি হতে পারে সবাই বুঝতে পারছেন। বাট টিল নাও আমি এখানে হট সিটে বসে কথা বলছি। তো যেটা হয়েছে, আমি প্রায় 10-11 দিনের মতো টোটালি সেন্সলেস ছিলাম। তো আমার সেন্স আসার পর আমি ঢাকা মেডিকেলে যখন অ্যাডমিটেড 7 নম্বর কেবিনে, তখন একদিন রাতের বেলা আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের পা দুটো কিন্তু আঙ্গুলগুলো থাকে আমাদের মোড়ার ডান সামনের দিকে, তাকিয়ে দেখলাম প্রত্যেকটা মানে 2 পায়ের 5টা আঙ্গুলে আমার পেছন দিকে ঘোরানো। আচ্ছা, তা আমি মানে ভীত সন্ত্রস্ত হয়ে আমি আম্মাকে ডাকছি। আম্মা পাশে একটা ওই ইজি চেয়ারের মতো থাকে, ওখানে শুয়ে রাত কাটিয়ে দেন। ওখানে উনি 3 মাস শুয়েছিলাম থাকতো।
আম্মাকে ডাকলাম যে আম্মা আমার দেখো কি হয়েছে, আমার পা তো একদম ঘুরে গেছে। আম্মা ভয় পেয়ে গেছে, তো বলতেছে যেটা, তো ওই সময় আমার বড় বোনকে তাড়াতাড়ি পাঠালো যে ডাক্তারকে দেখার জন্য। তো ডাক্তার সাহেব ওই আমার মতোই রাত্রে ঘুম চোখে এসে আমার পাটা আবার ঠিক করে দিয়ে গেল। আমি জানি না যে এখনো কিভাবে হয়েছিল, এটা আদৌ সম্ভব হয় কিনা সেটাও আমি জানি না। ওই রাতে কি হয়েছিল সেটাও আমি বলতে পারবো না। তো যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছে গত 2 সপ্তাহ আগে। আমি আগেই বলেছি আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার ল্যাবেট হসপিটালের আরএমও হিসেবে জব করছি। তো আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যে হিস্টোরিয়া নামের রোগ নিয়ে। কিছু প্রবলেম নাই, দেখা যায় পার্সোনাল কোনো নিড থাকে, সেই নিডের জন্য সে এরকম ভাব করে যাতে আমরা নিড গুলো ফ্যামিলি মেম্বার্সরা পূরণ করে দিলে সেই নিডস গুলো তার যদি হয়ে গেলে সে আবার আস্তে আস্তে ভালো। আমি তার আগে বলে দিচ্ছি, বরাবরের মতো এবারও আপনি বলছেন যে ঘটনাটা কোথায় ঘটেছে, কোন হসপিটালে বা কোনো কিছু, এটা আমরা বলছি না। না, আমি এইবার বলতে চাচ্ছি এই জন্য যে এই ঘটনাটা আসলে আমরা যেরকম মানে ভূত জিন যেটাকে আমি এটা অনেকটাই রিভিল হয়ে গেছে। আচ্ছা, রিভিল হয়ে গেছে মানে আমরা স্টাফরা অনেকটাই ব্যাপারটা জানি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি এখন এটা বিশাল আকারে বলার চেষ্টা করছি। আচ্ছা, কি হলো তারপরে বলি শুনি আমরা। তো এরকম কিছুদিন আগে হিন্দু ভাই বোনরা হয়তো বলতে পারবেন, কিছুদিন আগে একাদশী গিয়েছে। তো সেই একাদশীর দিন সন্ধ্যা না ঠিক 8টা সাড়ে 8টার দিকে সীমা নামে এক মেয়ে আসে, সীমা রানী নামে এক পেশেন্ট আমার কাছে আসে। তো আমাকে একজন ইনফর্মার ফোন করে দিল যে স্যার এটা হিস্টোরিয়ার পেশেন্ট, আমি পাঠাচ্ছি, আপনি একটু জাস্ট ওভারঅল ট্রিটমেন্ট দিয়ে এটাকে ভর্তি করে দেন। তো আমি আসার পর যেরকম হিস্টোরিয়ার যেসব কমপ্লেন গুলো থাকে, জোরে জোরে শ্বাস ফেরা, চোখ মুখে একটু ইয়ে করা, এরকম কিছু প্রবলেম দেখে আমি অ্যাজ ইউজুয়াল মানে অ্যাটলিস্ট একটা বিহেভ করে রোগীর সাথে যায়, কিছু হয়নি, আপনার কোনো সমস্যা নাই বলে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট লিখে বলছি আর ভর্তি করে দাও, আর দামি দামি ইঞ্জেকশন দাও। আমার ভিডিও ছিল ওরকম যে দামি ইঞ্জেকশনের কথা বললে, নাক দিয়ে নল ঢোকানোর কথা বললে অটোমেটিক পেশেন্ট ভালো হয়ে বলে ভালো আছে। বাট ঘটনা তা না। রাত 3টার সময় যখন আমার ফোন আসছে, আমার রুমে যখন ইন্টারকমে ফোন বাজলো, তখন আমাকে 3-4 তলার সিস্টার ফোন করে বললো যে স্যার পেশেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে যাচ্ছে। তখন আমার মধ্যে একটু ভয় কাজ করলো যে এটাকে আমি কি কোনো ভুল করছি, আমার ডায়াগনোসিস কি ভুল হচ্ছে। বাট ইনফর্মার তো বলেছে আগেও 3-4 এরকম ভর্তি হয়েছে, বাট পরের দিন ভালো হয়ে গেছে। তো 3:30 যখন বললো তখন আমি বললাম ঠিক আছে, একটা সিডেটিভ ইঞ্জেকশন দিয়ে দাও, হাই ডোজে দিতে বললাম, দেখা যাক কি হয়। সিডেটিভ ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিট পরে আবারও ফোন আসলো, আবার ফোন রিসিভ করলাম, বলছে স্যার প্রবলেম কিন্তু আরো বাড়ছে, এখন পেশেন্ট আরো বেশি এখন এক্সাইটেড। আমি তখন মাথায় যেটা কাজ করলো যে কিছু কিছু রোগ আছে যেটা আমাদের মেডিকেল সায়েন্স সেটাকে সলভ করতে পারে না, সলিউশন নাই। কিছু কিছু থাকে, আমি এটা বিলিভ করি যে কিছু জিনিস আমরা ডাক্তার পারি, কিছু জিনিস ওঝা পারে, কিছু জিনিস ফকির পারে, কিছু জিনিস হুজুররা পারে, এটা বিলিভ করি, বিকজ সবকিছু মিলিয়েই রোগ আছে সবকিছুতেই। তখন আমি চিন্তা করে দেখলাম যে এটা যেহেতু আমার দ্বারা হচ্ছে না, তো আমি ফিজিক্যালি গিয়ে দেখি আসলে কোনো প্যাথোলজি কোনো আছে কিনা। বাট আমি তার প্রেশার নর্মাল পাচ্ছি, সবকিছু নর্মাল। তখন আমি একটু চিন্তা ভাবনা করে নিচে নামলাম, নিচে নেমে আমাদের যে সেই ফার্মেসি আছে, একটা ফার্মেসির ওই দিন রাতের বেলা যে ছেলেটা ছিল, ছেলেটার নাম ছিল তাহের। আচ্ছা, তার বাড়িও একটু প্রত্যন্ত অঞ্চলে, মানে একদম পাহাড়ি সাইডে। সে ছোট থেকে আপনার ওই মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে। আচ্ছা, তো সে আমাকে একদিন বলেছিল যে স্যার আমি ভূত জিন টিন অনেক ছড়িয়েছে, অনেক ছোটবেলা থেকে আমার চাচা আমাকে শিখিয়েছে এটা। তো তাহেরকে আমি ডাক দিলাম, তাহের এই হচ্ছে, মেয়েটা খুব সুন্দরী, খুবই সুন্দরী, তো এরকম প্রবলেম করছে, তো এটা কি মনে হচ্ছে এরকম? তো স্যার আমি একটু যাবো আপনার সাথে। মেয়েটার সাথে শুধু তার দাদা এসেছিল, তার মাও এসেছিল, বাট আমি যখন বলেছি যেটা হিস্ট্রি, এটা সামথিং ধোকাবাজি, আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনারা চলে যান, তো তার দাদা ছিল শুধুমাত্র, সবাই চলে গেছে। রাতের বেলা কষ্ট করা দরকার, সারাদিন এমনিতেই তারা না খেয়ে একাদশী পালন করেছে। তো আমি তাদেরকে নিয়ে যাওয়ার পরেই
তাহের দেখলাম অনেকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে, তাকিয়ে বললো স্যার কিছু একটা প্রবলেম আছে। সে করলো, সে বের হয়ে বললো আপনি ভেতরে থাকেন, আমি বের হয়ে আবার ঢুকবো। বের হয়ে জাস্ট আবার ঢুকে একটা সুতা দিয়ে জানালাটার মধ্যে, স্লাইডিং ডোর, স্লাইডিং জানালার এক কোণা একটু বাঁধলো, আর আরেকটা সুতা দিয়ে গেটটা বাঁধলো। বললো স্যার আপনি, দাদাকে আগে মোটিভেশন দিল, দাদা আমরা এরকম করতে যাচ্ছি, যদি প্রবলেম থাকে আজকে সলভ হয়ে যাবে, যদি এই রিলেটেড প্রবলেম থাকে একদম সলভ হয়ে যাবে। দাদাও আমার বিহেভিয়ার অনেক মানে ইয়ে ছিল, বিশ্বাস আনতে পেরেছিল, বিধায় সেও রাজি হলো ব্যাপারটাতে। তো উনি বললো ঠিক আছে। তো তাহের বলছে যে স্যার আপনি আর দাদা একটা কাজ করবেন, কোনো মতো নেই পেশেন্ট যেন বিছানা থেকে উঠতে না পারে। ওকে, যদি উঠতে পারে আপনাদের ক্ষতি হয়ে যাবে, আপনাদের ক্ষতি তো হবে, আমিও মারা যাব। খুব কঠিন জিনিস এটা। ওই জিনদের মধ্যেও কিছু ক্লাসিফাইড জিন আছে যাদের মানে বসে আনা অনেক টাফ হয়ে যায়। সে বলছে সে ওই রকম ক্যাটাগরির কিছু একটা। তো সে যেটা করলো, আমরা দুজন মিলে হাত পা চাপ দিয়ে বসে আছি। আমি জাস্ট ওর, যেহেতু অ্যাজ এ হেলদি ম্যান আমি, সেহেতু তার পায়ের উপর বসেছিলাম যে সে যেন উঠতেই না পারে। তো সে তাহের একটা কি পরে শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে মেয়েটার কণ্ঠটা চলে আসলো একদম পুরুষ হয়ে গেল। সে গায়ের জোরও বেড়ে গেল। তাহের জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলছে আমার নাম কিশোর। ওই সীমাই বলছে মুখ দিয়ে আমি কিশোর। কোথায় থাকো? সে ওখানকার একটা লোকাল একটা জায়গায় কথা বললো। কেন আসছো এখানে? ওকে কেন ধরছো? ও বলছে যে আমি ওকে খুব ভালোবাসতাম, সীমাকে আমি খুব ভালোবাসতাম। ওকে আমি বলছিলাম যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তো এই কোন একটা বিষয়ে সে মেয়েটার কাছ থেকে এতটা সাড়া না পেয়ে সে অ্যাটলিস্ট লাস্টে আত্মহত্যা করে। ওই ছেলেটা আত্মহত্যা করার পরে যেটা হয় যে তাকে আমরা জানি যে যদি কোনো একটা ডেড বডিকে যদি আমরা প্রপার কোনো সলিউশন দিতে না পারি, দ্যাট ইজ হিন্দুদের মতে পুড়িয়ে দেওয়া, মুসলমানদের মতে কবর দিয়ে দেওয়া, এটা যদি না করতে পারি তাহলে তারা এমন একটা স্টেজে থাকে যে তারা না উপরে যেতে পারে না নিচে থাকতে পারে। আচ্ছা, মাঝে থেকে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করি তারা। তো সেই কিশোর যেটা বললো যে আমি আমার দুপুরবেলা তার ইয়ের সামনে, তার ঘরের সামনে বসেছিলাম। তো মেয়েটা আমার মুখের মধ্যে পাড়া দিয়ে আমার মুখে পাড়া দিয়ে ওর ঘরে ঢুকতেছিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেয়েটার ঘরের সামনে একটা 3 রাস্তার মোড় ছিল। আচ্ছা, যে মোড়ের মধ্যে কিশোর প্রতিদিন দুপুরবেলা গোসল করে এসে বলতে আমি স্নান করে এসে চুল শুকাতাম, বাস আমি রেস্ট দিতাম। এই জন্য হয়তো বা আমাদের বড়রা বলে যে 12টার সময়, একদম সন্ধ্যার সময় কখনো 3 রাস্তার মোড়ে যেও না, গেলে প্রবলেম হয়। তো সে যেটা বললো যে আমাকে যখন হার্ট করলো তখন আমি চিন্তা করলাম যে আমি এটাকে ছাড়বো না। যখন আমার ইচ্ছা হতো আমি তাকে ধরে ফেলতাম। তারপর তাহের আরেকটা ফু দিয়ে বললো যে তুমি এখন কিভাবে ছাড়বা সেটা বলো। ধরেছো ভালো কথা, এখন কিভাবে ছাড়বা? তো সে ছাড়তে নারাজ। তার কথা হচ্ছে আমি একে নিয়েও যাবো, যদি আমি যেতেই হয় আমাকে একে নিয়ে আমি চলে যাবো। আর এদিকে তাহের আমাকে বারবার দেখাচ্ছে যে আমি যেন কোনো মতনই পাটা না ছেড়ে দিই, দাদাকেও হাতটা না ছেড়ে দিই। আর ওর শরীরে, আমি বিশ্বাস করবেন কিনা রাসেল হয়েছে, শরীরে মনে হচ্ছে যে একদম সমস্ত পৃথিবীর শক্তি তার মধ্যে চলে আসছে। আচ্ছা, একটা মেয়ের শরীর যে এরকম শক্তি হতে পারে এটা কল্পনার বাইরে। তো 15-20 মিনিট এরকম হলো। একের পর সব কথা বলতে থাকলো যে এই হয়েছে যেভাবে ধরেছে। তারপর তাহের লাস্ট করলো কি, আপনার ওই পায়ের মধ্যে আমাদের যে সিরিঞ্জ আছে না, সিরিঞ্জের সুইটা যেটা আছে সেটা দিয়ে পায়ের নখগুলোতে পিঞ্চ করা শুরু করলো। এটা অসম্ভব পেইনফুল জিনিসটা। তারপর সেই
ওই এটা ওই দোয়া যেটা পড়লো মুখ দিয়ে, সাথে ওই পেইন যে ক্রিয়েট করছিল, এই দুইটা চাপে অ্যাটলিস্ট পরে বললো কি ঠিক আছে যা স্লাইডটা খুলে দাও, স্লাইডটা খুলে দাও, আমি যাচ্ছি। স্লাইডটা খুলে দেওয়ার সাথে সাথে এবং তখন সে ছেলের গলায় কথা বলছে, ছেলে গলায় কথা বলছে, মেয়েটা এতক্ষণ তো ছেলে গলায় কথা বলছে যে স্লাইডটা খুলে দাও, আমি চলে যাবো। তাহলে বলতে বিশ্বাস করেন না স্যার, এদের কথাবার্তা কিন্তু খারাপ, আপনি এখন ছেড়ে দিবেন, ধরবে আপনাকে। তখন সে গিয়ে আস্তে আস্তে স্লাইডটা খুলে দিয়ে বললো যা এখন বের হওয়ার সময় কাউকে ধরবি আর না, আমি আর কাউকে ধরবো না, ধরবি আর না ধরবো না। এই কথা বলতে বলতে যেই ছেলেটাকে ছেলেটা যখন বের হয়ে গেল, মজার ব্যাপার হচ্ছে লাইটটা ফিউজ হয়ে গেল, একদম চোখের সামনে ঘটলো এটা। রুমের লাইটটা ঠাস করে ফিউজ হয়ে গ্লাসগুলো, লাইটের যে ফিলামেন্টের সাথে যে কাঁচটা থাকে, কাঁচটা পাক্কার মধ্যে পড়ে গেল। আর ওই ছেলেটা ওই যেটাই থাকে অশরীরী যেটাই আছে সেটা বের হয়ে গেল। আচ্ছা, সাথে সাথে মেয়েটার গলাটার ভয়েসটাও চেঞ্জ হয়ে সে তার মেয়েলি কণ্ঠে মা বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো এই জিনিসটা দেখে আমি যতটুকু বুঝলাম যে অ্যাকচুয়ালি যে ওই ভর করার ব্যাপারটা, এটাও যে ভর করে কিংবা এটাকে ছেড়ে দেওয়া হয়, ভর থেকে আবার ছোটানো যায়, এই জিনিসটা চোখের সামনে আমি দেখলাম। ওকে, আজকে আর সময় নেই, আমরা ঠিক আছে, আমরা নেক্সট আরেকদিন শুনবো আপনার ঘটনা। এবং এই ঘটনা তো এখানেই শেষ ছিল। এবং আমরা তো আজকে জানলাম যে আমাদের সায়েম ভাই শুধুমাত্র পেশাগত ভাবে একজন ডাক্তারই নন। আমি তার সাথে একটু কথা হচ্ছিল, তিনি বলছিলেন তিনি গানও গান। এবং আমরা আশা করব যে কি সায়েম ভাই আপনি কবে আসছেন, আগামী সপ্তাহে কি আসতে যাচ্ছেন? না, কবে আসতে আপনার জন্য সুবিধা হয়? সামনের উইকের পরের উইকে আসি। ওকে, তাহলে সামনের উইকের পরের উইকে অথবা এই সামনে যে ফ্রাইডে আছে তার পরের ফ্রাইডেতে আমরা আবারও সায়েম ভাইকে আপনাদের জন্য নিয়ে আসবো। তার কাছে আরো কিছু ঘটনা আছে, আজকে সময়ের অভাবে সেটা শেষ করা গেল না। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাকে সৈয়দ SMS করেছেন উত্তরা থেকে, জয় আহমেদ আমাদের SMS করেছেন সিলেট থেকে, শাওন আমাদের SMS করেছেন পিনয় থেকে আমাদেরকে, এছাড়াও শাফিন SMS করেছেন, নিধি SMS করেছেন আজিমপুর থেকে আমাদেরকে, SMS করেছেন বরিশাল থেকে পিয়ার, এছাড়াও রাজুন সিলেট থেকে SMS করেছেন, হাসান রাতু আমাদের SMS করেছেন, হাসিব আমাদের SMS করেছেন। আজকে হাতে সময় নেই, আজকে আর তেমন কিছু বলারও নেই। যাওয়ার আগে বলে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, BHOOTFM@radioforti.fm। এখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। এবং আপনি জানিয়ে দিতে পারেন যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন আপনি বলেন যে আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করবেন। আজকে আমার কাছে আরো কিছু ইমেইল ছিল, সেই ইমেইলগুলো পড়ার সময় হলো না। আগামী সপ্তাহে আশা করছি এই ইমেইলগুলো আপনাদেরকে শুনিয়ে দেব। এবং আগামী সপ্তাহে নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ভূত FM সাথে করে। এবং সেই পর্যন্ত আশা করব যে আগামী শুক্রবার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবসময় সাবধানে থাকবেন এবং অবশ্যই রেডিও ফুর্তির সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা, শুভরাত্রি, 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 শুভরাত্রি,